দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলছে এখানে, প্রথম প্রশ্ন বলছে যে সেকশন 8(3) অফ 8 বলতে পারো of the Representations of Peoples Act 1951 states that an MLA or MP can be disqualified when convicted and sentenced. যে কখন একজন এমএলএ একজন এমপি ডিসকোয়ালিফাইড হতে পারে, ঠিক আছে, যে এমএলএ এবং এমপি একজন ডিসকোয়ালিফাইড হতে পারে এটি আলোচনায় বিশেষ করে আছে। আলোচনাটা কোন প্রসঙ্গে আসলো জানো, কোন একটা নিউজ এটা নিয়ে বেরিয়ে এলো, কি নিউজটা বুঝছে নামটা আমি ভুলছি, কোন একটা নিউজ এসেছে সেই নিউজটা থেকে এটা দেওয়া, গুরুত্বপূর্ণ একটা নিউজ ছিল, মাথায় আসছে না এখন কি দেখলাম, অনেকগুলো এতগুলো পড়লাম সারাদিকে। তো এমএলএ এবং এমপির কথা বলা হচ্ছে যে একজন এমএলএ এবং এমপি ডিসকোয়ালিফাই হতে পারে। ডিসকোয়ালিফাই হলে তার কত বছরের জন্য সে মানে মিনিমাম কত বছরের জন্য তিনি জেলে গেলে বা সেন্টেন্স হলে তার ডিসকোয়ালিফিকেশনটা হতে পারে। এটা রিসেন্টলি আমরা কেজরিওয়ালের যে ইয়েটা সেটাতে বেরিয়েছে, কেজরিওয়ালের কেজরিওয়াল যে জেলে গেছে না সেটাতে আজকের ইয়েটাতে বেরিয়েছে যে কতদিন মানে উনি যে মুখ্যমন্ত্রী পদটায় আছেন সেটা কতদিন পর আর কি, যদি ওনার জেল হয় কতদিন পর সেটা ওর পদটা থেকে চলে যেতে পারে, মিনিমাম কতদিন জেল হওয়া দরকার। রাইট 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 ঠিক। তো কেজরিওয়ালের ইস্যুকে কেন্দ্র করে এটা বেরিয়েছে যে কেজরিওয়াল যেহেতু জেলে আছেন, তো স্বাভাবিকভাবে এডিটোরিয়াল পেজে একটা লেখা বেরিয়েছে, সেখানে আমরা দেখবো যে প্রশ্ন করা হয়েছে যে সেখানে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, এই ধরনের একটা প্রশ্ন নিয়ে সেখানে কিন্তু মানে একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে, এক প্রকার অ্যানালিসিস করা হয়েছে। তো এখানেই বলা হয়েছে যে একজন এমএলএ বা একজন এমপি তিনি যদি সেখানে মিনিমাম 2 বছরের জন্য যদি জেলে থাকেন বা জেল সাজাপ্রাপ্ত হয়েছেন, তাহলে তার কিন্তু সদস্য পদটা চলে যেতে পারে। কিন্তু উনি তো তা হননি, কেজরিওয়াল তো তিনি তা হননি, তিনি আসলে তার তো মানে প্রমাণিত তো হয়নি, তার তো ট্রায়াল চলছে, তার কোর্টে কেস চলছে। তো স্বাভাবিকভাবেই তিনি তো যেহেতু মানে ভার্ডিক নয় এটা, তো কোনো রকম ভাবে তাকে কিন্তু সেখান থেকে মানে কি বলা যেতে পারে, তার যে সদস্য পদ এমএলএ এর পদ, সেই এমএলএ এর পদ কিন্তু খারিজ করা যায় না। স্বাভাবিকভাবে তিনি মুখ্যমন্ত্রীর পদটা নিজের থেকেও কিন্তু থেকে ছেড়ে দেননি, তো মুখ্যমন্ত্রীর পদে বসে আছে। তো এটা নিয়ে একটা এথিক্যাল একটা কোয়েশ্চেন্স, বেসিক্যালি এথিক্যাল লিগ্যাল কোয়েশ্চেন্স এখানে আলোচনায় উঠে এসেছে যে একজন মন্ত্রী কি জেল থেকে হচ্ছে তার মন্ত্রক চালাতে পারে বা রাজ্য কি চালাতে পারে। তো তখনই এই প্রশ্নে ওই প্রসঙ্গে এটা উঠে এসেছে। তো এখানে আমরা দেখতে পাবো 2 বছরের কথা বলা হয়েছে, যেমন রাহুল গান্ধীর ক্ষেত্রে আমরা দেখলাম যে এই আর কি। তো 2 বছরের কথা বলা হয়েছে, সংবিধানে বিশেষ কোনো আইনের কথা বলা হয়নি, সংবিধান বিশেষ কোনো প্রভিশনের কথা বলা হয়নি যে একজন মন্ত্রী জেল থেকে কি রাজ্য চালাতে পারেন কি পারেন না। তো সেখানে সেই বিষয়ে কিন্তু আমাদের সংবিধান নীরব রয়েছে, সাইলেন্ট রয়েছে। বাট এখানে এই আইনটিতে বলা হয়েছে স্পেসিফিক্যালি যে 2 বছর যদি কোনো একজন ব্যক্তি, তিনি যদি এমএলএ বা এমপি হন বা মন্ত্রী হন, তিনি যদি 2 বছরের জন্য সাজাপ্রাপ্ত হন বা সেন্টেন্স পেয়েছেন, তাহলে তার কিন্তু সদস্যপদ চলে যেতে পারে। বাট এনার ক্ষেত্রে সেটা হবে না, তার কারণ ইনি এখনো সাজাপ্রাপ্ত হননি, ইনি আন্ডার ট্রায়াল আছেন। তো এটা আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেন, এবং দেখে নিই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেকেন্ড কোয়েশ্চেন যেখানে আমরা দেখতে পাচ্ছি, হুইচ আর্টিকেল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্স প্রেসিডেন্ট টু ইম্পোজ প্রেসিডেন্ট রুল ইন এনসিআর দিল্লি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি বা রিজিয়ন যেটাকে বলা হয় দিল্লি। সেখানে আমরা দেখতে পাবো যে প্রেসিডেন্ট রুলকে কেন্দ্র করে, ওই আর্টিকেলেই বেরিয়েছে, প্রেসিডেন্ট রুলকে কেন্দ্র করে প্রেসিডেন্ট রুল সেখানে ইম্পোজ করা যায় কি যায় না। তো এই নিয়ে আসলে একটা কিন্তু আলোচনা সেখানে করা হয়েছে, এবং এখানেই বলা হয়েছে যে সংবিধানের 239-এর এ এবং বি আর্টিকেল অনুসারে, সংবিধানের 39-এর এ বি আর্টিকেল অনুসারে আমরা দেখতে পাবো কি যে প্রেসিডেন্ট রুল দিল্লিতে নাকি লাগু করা যেতে পারে। তো প্রেসিডেন্ট রুল দিল্লিতে যদি স্পেসিফিক্যালি লাগু করতে হয়, তাহলে পার্টিকুলার এই আর্টিকেলটিকে সেখানে কিন্তু ইম্পোজ করতে হবে, এবং গ্রাউন্ডটাও এটা দিতে হবে যে কনস্টিটিউশনাল মেশিনারি সেখানে ফেল হয়েছে, কনস্টিটিউশনাল মেশিনারি ফেল হয়েছে, বা যে সমস্ত রেসপন্সিবিলিটি গুলো দেওয়া হয়েছে সেই সমস্ত ডিউটি গুলো সেগুলো নির্বাহ হচ্ছে না, অর্থাৎ সরকারের যে ডিউটি রয়েছে সেই ডিউটি গুলো নির্বাহ হচ্ছে না। এবং সেই গ্রাউন্ডে শুধুমাত্র সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে, অন্য কোনো গ্রাউন্ডে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না। এবং অলরেডি আমরা দেখতে পাবো যে একবার কিন্তু দিল্লিতে এই প্রেসিডেন্ট রুল এই গ্রাউন্ডে কিন্তু জারি হয়েছে, ইম্পোজ হয়েছে। কোন গ্রাউন্ডে? গ্রাউন্ডটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন। এগুলো আমাদের আলোচনা আমরা করেছি ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে গিয়ে, জানো এগুলো প্রেসিডেন্ট পড়তে গিয়ে আমরা আলোচনা করেছি। তো এখানে পার্টিকুলার গ্রাউন্ডটা হচ্ছে যে বললাম যে কনস্টিটিউশনাল মেশিনারি ফেল হয়েছে, যে কাজ ঠিক মতো হচ্ছে না, দায়িত্ব ঠিক মতো নির্বাহ হচ্ছে না। তো এটা অলরেডি দিল্লিতে একবার সেটা ইম্পোজ হয়েছে প্রেসিডেন্ট রুল 2014 সালে। কখন? এটা টাইম পিরিয়ডটা হচ্ছে
2011-12 দিকে তোমরা দেখতেই পাচ্ছ, সেই সময় ইন্ডিয়া এগেইনস্ট কারাপশন মুভমেন্ট হয়েছে। তারপরে সেখানে দীর্ঘ একটা আন্দোলনের, ওই আন্দোলনটার ফলে আমরা দেখতে পাবো যে সেখানে একটা মানে এই পার্টিকুলার আন্দোলনটা যারা করছিলেন সিভিল সোসাইটি অর্গানাইজেশনস গুলো, তো তাদেরকে সেখানে চ্যালেঞ্জ ছুড়ে দিল বিভিন্ন পলিটিক্যাল পার্টিস গুলো যে রাজনীতি যদি করতে হয় তাহলে সরাসরি রাজনীতি ফিল্ডে এসে করুন, সামাজিক সংগঠনের নাম করে রাজনীতি না করাই ভালো। তো তখন তারা সেই চ্যালেঞ্জটিকে একসেপ্ট করেছে এবং আমরা দেখতে পাবো যে 2012 সালের নভেম্বর মাস নাগাদ, 26শে নভেম্বর যদি ভুল না হই আমি, তো 2012 সালের 26শে নভেম্বর নাগাদ আমরা দেখতে পাবো যে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম হয়েছে। একটা পলিটিক্যাল পার্টি 2012 সালে না 2012 সালে বোধহয়, এবং 1 বছরের মধ্যে আমরা দেখতে পাবো খুব অল্প সময়ের মধ্যে তারা সেখানে প্রচার করে তারা কিন্তু পাওয়ারে এসেছিল। কে সেখানে পাওয়ারে এসেছিল? আম আদমি পার্টি। তো আম আদমি পার্টি সেখানে পাওয়ারে এসেছিল এবং আমরা দেখতে পাবো যে 49 দিনের মাথায় সেই পার্টি, মানে তারা একক সংখ্যাগরিষ্ঠতা যেহেতু পায়নি, এগুলো স্টেট পলিটিক্স, একটু জেলে নাও, এগুলো আলোচনায় আসবে, বাড়ি বাড়ি তোমরা স্টেট পলিটিক্স নিয়ে যখন চর্চা করবে এগুলো তোমাদেরকে রেফার করতে হবে। তো এখানে আমরা দেখতে পাবো 49 দিনের মাথায় সরকার যে তৈরি হয়েছিল সেই সরকার রিজাইন করলো। কেন রিজাইন করেছিল? তার অন্যতম কারণ হচ্ছে যে সেই সময় পাওয়ারে ছিলেন শীলা দীক্ষিত, মানে আমাদের পার্টি সরকার তৈরি হওয়ার আগে পাওয়ারে ছিল শীলা দীক্ষিত। কংগ্রেসের সেখানে যে শাসন ছিল, দীর্ঘদিন ধরে কংগ্রেস শাসন করছিল। তো শীলা দীক্ষিত সেই সময় এক প্রকার বলতে পারো কংগ্রেসের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যখন আমাদের পার্টিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে সমস্ত প্রমিস গুলো তারা করেছে, বিশেষ করে তারা দিল্লিতে নাকি ফ্রিতে জল প্রদান করবে, ইলেকট্রিসিটি ফ্রিতে দেবে, এই যে দাবিগুলো, যেগুলো রেশন ফ্রিতে তারা ব্যবস্থা করবে, সকলের জন্য ন্যায্য মূল্যের ব্যবস্থা করবে, যাতায়াত ব্যবস্থা ফ্রি করবে, এই ধরনের কথা যেগুলো বলেছিল দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, যিনি সেই সময় ইনকামবেন্ট ছিলেন, তিনি বলেছিলেন যে এগুলো বড় বড় সব কথা, এগুলো ওগুলো রাজনীতির বাইরে থেকেই বলা সম্ভব, এগুলো রাজনীতির ভেতরে এসে করা সম্ভব নয়। তো রাজনীতি যদি করতে হয় ভেতরে এসে রাজনীতি করাই ভালো। তো যাই হোক, ফাইনালি যখন পার্টি ফর্ম হলো, ইলেকশনে তারা দাঁড়ালো, খুব অল্প সময়ের মধ্যে যখন তারা দেখা যাচ্ছে যে ইলেকশনের রেজাল্ট যখন বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে যে তারা একক মেজরিটি পায়নি, কেউ মেজরিটি পায়নি, হ্যাং পার্লামেন্ট হলো। তো হ্যাং অ্যাসেম্বলি যখন হলো আমরা দেখতে পেলাম কি, যে সম্ভবত 28টার মতো সিট পেয়েছিল আম আদমি পার্টি। তো 35টা সিট, 36টা সিট দরকার ছিল, 70টা সিট সেখানে রয়েছে দিল্লিতে। তো সেখানে আমরা দেখতে পাবো যে 28টা সিট আম আদমি পার্টি পেয়েছিল, বিজেপি পেয়েছিল কিছু সিট এবং কংগ্রেস সব থেকে কম পেয়েছিল, 8টার মতো সিট পেয়েছিল। তো এই নিয়ে আমরা দেখতে পাবো কি একক সংখ্যাগরিষ্ঠতা কারো কাছেই ছিল না। তখন কংগ্রেসের শীলা দীক্ষিত সেই সময় তিনি বললেন যে আমাদের পার্টিতে অনেক বড় বড় কথা বলেছে ইলেকশনের সময়, আন্দোলনের সময়ও, তো আমরা তাদেরকে সমর্থন দেব, হ্যাং পার্লামেন্ট হয়েছে তো কোনো ব্যাপার না, আমরা তাদেরকে সমর্থন দেব, নিঃশর্ত সমর্থন দেব, তারা এসে যারা যে প্রমিস গুলো করেছিল সেই প্রমিস গুলো ফুলফিল করে দেখাক। তো তারা শুরুর দিকে তো রাজি হচ্ছিল না, বাট তাদের সাপোর্টার্সরা যখন তাদেরকে বলে যে না এই সুযোগটিকে হাতছাড়া করা উচিত নয়, তো তখন তারা সরকার গঠন করে, আম আদমি পার্টি সরকার গঠন করে, অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হন। ফাইনালি আমরা দেখতে পাবো যে 49 দিনের মধ্যে বেশ কতগুলো রিফর্ম সেখানে কিন্তু তিনি নিয়ে আসতে পেরেছিলেন। বিশেষ করে দিল্লি জল বোর্ডের যে ব্যবস্থা আছে সেটার মধ্যে সংশোধন করা, কারাপশন ইস্যু, সেখানে ধরে ধরে বড় বড় অফিসারদের সেখানে কারাপশন গুলোকে ধরা এবং তাদেরকে জেলে পাঠানো, বড় কিছু ডিসিশন সেই সময় নিয়েছিলেন তিনি, ইলেকট্রিসিটির ব্যবস্থা করা ফ্রিতে। তো এগুলো মানুষকে কিন্তু এক প্রকার তারা মানুষকে ভাবতে বাধ্য করেছিল, বা মানুষের যে চিন্তা ভাবনা সেটার বিপরীত করে দিয়েছিল, যে হ্যাঁ তার মানে সরকারের যদি সঠিক ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই বেসিক নিডস গুলো যেগুলো সেগুলো প্রাইমারিলি কিন্তু বা প্রাইমেসি দেওয়া যেতে পারে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো সরকার চাইলে এগুলো ইনশিওর করতে পারে। তো যাই হোক, 49 দিনের মধ্যে তারা বেশ কতগুলো রিফর্ম সেই সময় নিয়ে এসেছিল পলিটিক্যাল সিস্টেমের মধ্যে, পলিসির মধ্যে, এবং আলটিমেটলি 49 দিন পরে গিয়ে যখন তারা লোকপাল বিল পাস করতে যাচ্ছিল আমরা দেখতে পাবো যে সেই লোকপাল বিলকে কেন্দ্র করে একটা আবার নতুন সমস্যা হয়, আসলে যেটা নিয়ে তারা আন্দোলনটা শুরু করেছিল সেটা আলটিমেটলি যখন তারা পাস করতে যাচ্ছে তখন সেখানে কংগ্রেস সমর্থনটা কিন্তু তুলে নেয়। তারা বলে যে কংগ্রেস বলে যে তারা সমর্থন করবে না, কারণ সেটা নাকি নিউট্রালি হয়নি, ফেয়ার হয়নি, এই ধরনের একটা অভিযোগ আসছিল। রিক্রুটমেন্ট যেটা লোকায়ুক্তের যে রিক্রুটমেন্ট হবে সেটা নিয়ে যে কমিটি তৈরি হবে সেই কমিটি নাকি ফেয়ার নয়, এই ধরনের একটা নিউট্রাল নয়, এই ধরনের কতগুলো অভিযোগ আসছে। আলটিমেটলি আমরা দেখতে পাবো সরকার সেই সময় কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বিধানসভাতে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে তিনি এই সরকার আর চালাবেন না, তিনি রিজাইন করবেন, তিনি আবার জনগণের কাছে আপিল করবেন যে জনগণ তাদেরকে, যদি তারা মনে করে জনগণ যে হ্যাঁ আম আদমি পার্টি কাজ করতে পারবে, তাহলে যেন তাদেরকে একক সংখ্যাগরিষ্ঠতা দেয়, একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে যাতে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসে। তো এই বলে তিনি সেই সময় রিজাইন করেছিলেন এবং ভেবেছিলেন যে হয়তো তিনি ইমিডিয়েট আবার ইলেকশন হবে, বাট তার ভাবনা ভুল ছিল, কারণ আমরা দেখতে পাবো সেখানে রাষ্ট্রপতি শাসন ইম্পোজ হয়ে যায়। রাষ্ট্রপতি শাসন আমরা 2014 সালে ইম্পোজ হতে দেখি, ততদিনে দেখবে তোমরা
ততদিনে তোমরা দেখবে বোধহয় কংগ্রেস পাওয়ারে, বিজেপি পাওয়ারে এসে গেছিল, আমি যতটা রিকল করতে পারছি। তো সেই সময় দেখতে পাবো যে কংগ্রেসের এই প্রেসিডেন্ট রুল জারি থাকার পর ফাইনালি 2 বছর পরে আমরা দেখতে পাবো, 2 বছর পর কি 1 বছর, 17 সালে, 2 বছর তো না 3 বছর পর 17 সাল নাগাদ আমরা দেখতে পাবো আবার ইলেকশন হয়। তো সেই ইলেকশনে আমরা দেখতে পাবো সরকার, তখন আম আদমি পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে আসে। সম্ভবত সেই সময় 62টা বা 67টার মতো সিট পেয়েছিল আউট অফ 70। এত বড় একটা মেজরিটি নিয়ে এসেছিল, অর্থাৎ বিজেপির ভোট ব্যাংকটাও কেটে নিয়েছিল। ভোট ব্যাংক যেটা ছিল বিজেপির মানুষরাও তখন এসে বা সমর্থকরাও এসে আমাদের পার্টিকে ভোট দিয়েছে, কংগ্রেসকে 0 করে দিয়েছিল। এই ধরনের একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পেয়েছিল। যাই হোক, সেই সময় শুধুমাত্র প্রেসিডেন্ট রুল জারি হয়েছিল এই গ্রাউন্ডে, যে কনস্টিটিউশনাল মেশিনারি ফেল হয়েছে, তার কারণ কাজ হচ্ছে না প্রপারলি, যে রেসপন্সিবিলিটিস গুলো গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্টকে দেওয়া হয়েছে সেগুলো সঠিক নির্বাহ হচ্ছে না। তো ঠিক এই গ্রাউন্ডেই হতে পারে। আবার সেটা আলোচনায় এসেছে এই কারণে যে আবার যেহেতু তিনি এখন যে জেলে আছেন এবং বিভিন্ন পলিসিস গুলো যেগুলো গভর্নমেন্ট সেগুলো ইনশিওর করা দরকার, সেগুলো যেহেতু এখন চিফ মিনিস্টারের সঙ্গে বা কাউন্সিল অফ মিনিস্টারের সঙ্গে এখন যেহেতু এলজির একটা আলোচনার মাধ্যমে যদি সেটা ডিসাইড করার কথা বলা হয়েছে, কিন্তু যেহেতু চিফ মিনিস্টার জেলে, তো গভর্নর তো আর জেলে গিয়ে মিটিং করবেন না। তো স্বাভাবিকভাবে এখন একটা সমস্যা জায়গাও তৈরি হচ্ছে যে এখন দিল্লির চিফ মিনিস্টারের সঙ্গে এলজির কিন্তু একটা, বলতে পারো এক ধরনের একটা টাসেল চলছে এক প্রকার, বা পলিসি গুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না, ডিসিশন নেওয়া প্রপারলি যাচ্ছে না। অন্যদিকে একটা ইলেকশনের পিরিয়ডও চলছে। তো সব মিলিয়ে এখন আলোচনায় আছে যে আবার যদি প্রেসিডেন্ট রুল জারি করা যায়, তাহলে কি কোন গ্রাউন্ডে প্রেসিডেন্ট রুল জারি করা যাবে। তো এগুলো নিয়েই পলিসি মেকারসরা, রিসার্চাররা এখন নিজেদের মতো করে অপিনিয়ন দিচ্ছে। তো এই প্রসঙ্গে একটা আর্টিকেল কিন্তু দেখবে তোমরা এডিটোরিয়াল পেজে বেরিয়েছে। তো এটা মনে রাখবে, আর্টিকেলটি 239। আমরা রাজ্যগুলিতে রাষ্ট্রপতি শাসন যখন পড়ে থাকি, রাজ্যগুলিতে রাষ্ট্রপতি শাসন মনে করে দেখো, তখন আমরা কত নম্বর আর্টিকেলের কথা বলি? কত নম্বর আর্টিকেল রাজ্যগুলিতে রাষ্ট্রপতি শাসন? হ্যাঁ, 352 না 356 356। কনফিউজ হচ্ছে কেন? 356 এ আমরা রাজ্যগুলিতে রাষ্ট্রপতি শাসন দেখতে পাই, কিন্তু এই দিল্লির ক্ষেত্রে তোমরা দেখতে পাবে রাষ্ট্রপতি শাসন যদি জারি করতে হয় তাহলে 239AB, এটা কিন্তু ব্যতিক্রম। মনে রাখবে এগুলো, এই কোয়েশ্চেন গুলো কিন্তু যেহেতু আলোচনায় আছে এখন, এগুলোই বারবার আগামী দিনে কিন্তু জিজ্ঞেস করবে। এবং আমি আশা করছি যতগুলো পিওয়াইকিউ সেই প্রত্যেকদিন 4টে, 5টা, 6টা, 7টা, 10টা করে দেওয়া হচ্ছে, বছরের শেষে এগুলোই দেখবে একটা বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে, একটা সংখ্যা দাঁড়িয়ে যাবে, এবং প্রচুর প্রশ্ন তোমরা এখান থেকে ডিরেক্ট কমন পাবে। তো যাই হোক, এটা মাথায় রাখবে, এগুলো ভালো করে রেগুলারলি, এই কারণে যখনই দিয়ে দেবো সঙ্গে সঙ্গে ইমিডিয়েট সলভ করার চেষ্টা করবে, কারণ খুব বেশি যে প্রশ্ন থাকে তা কিন্তু নয়। 4টে, 5টা, 6টা, 7টা, 10টা ম্যাক্সিমাম হয়তো, এটাই। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলছে? 3 নম্বর প্রশ্ন কি বলছে? Which article of the Indian Constitution says that no criminal proceedings whatsoever shall be instituted or continued against the president or the governor of a state in any court during his term of office? এর আগে একটা স্পেস পড়ে গেছে। his term of office কি বলা হয়েছে এটা? যে no criminal proceedings whatsoever shall be instituted or continued, যে কোন রকমের কি, যে ক্রিমিনাল, যেটাকে বলা হয়, যে এটাকে ক্রিমিনালটাকে বাংলায় কি বলে? ফৌজদারি কোন রকমের তার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসা যাবে না, বা অভিযোগ নিয়ে এসে তাকে আদালতেও টেনে নিয়ে যাবে না। না, কাকে নিয়ে যাওয়া যাবে না? কাকে না? প্রেসিডেন্ট এবং গভর্নরকে। প্রেসিডেন্ট এবং গভর্নরের বিরুদ্ধে তারা যখন ইনকামবেন্ট আছে, অর্থাৎ তারা যখন পদে বসে আছেন, তো ইনকামবেন্ট থাকাকালীন, তারা পদে থাকাকালীন তাদের বিরুদ্ধে কোনো রকমের ফৌজদারি মামলা করা যায় না, এবং সেই ফৌজদারি মামলার বিরুদ্ধে তাদের কিন্তু জেলেও নিয়ে যাওয়া যায় না। হ্যাঁ, অবশ্যই তুমি নোটিশ দিতে পারো, 2 মাস আগে একটা নোটিশ দিতে পারো, এগুলো হতে পারে, বাট এই সময় এর প্রসিডিংস গুলো কিন্তু চলবে না, পরে হতে পারে। তো এটা কিন্তু এই পদে থাকাকালীন হবে না। এটা আলোচনায় কেন আছে বলতে পারবে? কেন আছে এই বিষয়টা এখন আলোচনায়? কেন এগুলো নিয়ে রাজ্যপাল একজন আনন্দ অস্থায়ী বোস কর্মীকে মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে, এই অভিযোগ হয়েছে। এক্স্যাক্টলি। তো আমাদের রাজ্যে রাজ্যপাল তোমরা দেখবে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের তার একটা কিন্তু কেস এসেছে, মলেস্টেশনের কেস এসেছে। এবং এটা নিয়েও আমি দেখতে পাচ্ছি খবরের কাগজগুলো এক প্রকার বিভ্রান্তি ছড়াচ্ছে। কোনো খবরের কাগজে এখানে তারা লিখেছে যে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেছে পেছন থেকে, কেউ বলছে যে না, তাকে জড়িয়ে ধরেছে। এক্স্যাক্ট আসলে কি ঘটেছে তারা লিখছে না, যদিও একটা এখন কমপ্লেন কি করেছে ওই মহিলা, এখন সেটা এখন দেখার বিষয়। বাট এই ধরনের অভিযোগ এসেছে। সিবি আনন্দ বোস, যিনি আমাদের এখন গভর্নর আছেন, তিনি নাকি তার ওখানে ওই অফিসে যিনি কর্মচারী আছেন রাজভবনে, একজন টেম্পোরারি কর্মচারী, তো তার সঙ্গে এই ধরনের নাকি একটা অসভ্যতামি করেছেন। এবার বিষয়টা হচ্ছে এখন তার বিরুদ্ধে তো ফৌজদারি অপরাধ নিয়ে আসা যায় না, তাহলে কি হবে বিষয়টা? তো তাহলে এটা যেটা হবে বেসিক্যালি যেটা হয়, যে সেটা হচ্ছে যে বুঝতেই পারছো পলিটিক্যাল সোশ্যালাইজেশন হয়। তোমরা অনেকেই হয়তো বলবে যে তাহলে কি লাভ হলো?
লাভটা অনেক কিছু, তোমরা পলিটিক্স করলে বুঝতে পারবে, যারা পলিটিক্সে আছো তারা না ভালো করে হবে, বুঝবে। কেন হবে না, হবে তো। কিভাবে হবে? মানে রাষ্ট্রপতি বা রাজ্যপাল যখন পদে থাকবে তখন তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে না, এটা ঠিক। কিন্তু মানে মেয়েটা যে অস্থায়ী কর্মী যিনি অভিযোগ এনেছেন, তিনি যদি সোজাসুজি রাষ্ট্রপতির কাছে যান এবং মানে রাষ্ট্রপতিকে যদি কোনোভাবে কনভিন্স করতে পারেন যে মানে যাই হোক তার প্রতি যেটা হয়েছে সেটা ঠিক নয়, বা মানে যাই হোক উনি এরকম একটা অভিযোগে অভিযুক্ত হয়েছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি গভর্নরকে সরিয়ে দিতে পারেন। কেন? গভর্নরের সময়কালটা রাষ্ট্রপতির মানে ইচ্ছা বা রাষ্ট্রপতির প্লেজারের ওপর নির্ভরশীল। সুতরাং রাষ্ট্রপতি যদি সেক্ষেত্রে মনে করে যে না গভর্নরকে সরিয়ে দেওয়া দরকার, তাহলে হোম মিনিস্টারের নিয়ে তাহলে গভর্নরকে সরিয়ে দিতে পারেন। সেটা যে কোনো ইস্যুতেই হতে পারে, এটা যে কোনো ইস্যুতে হতে পারে। সামান্য যদি একটা মাছিও মারেন এবং রাষ্ট্রপতি যদি মনে করেন মাছি মারা অপরাধ হয়েছে ওরা, তাহলে পশ্চিমবঙ্গের মাছিরা নাকি খুব দামি, এদেরকে মারা যাবে না, তো মাছি মারার কারণে ওনাকে সরিয়ে দিতে পারে। এটার জন্য কোনো প্রপার ওনাকে কোনো গ্রাউন্ডও দেখাতে হবে না। কিন্তু এই জন্য পার্লামেন্টেরও অ্যাক্সেস প্রয়োজন। শুধু রাষ্ট্রপতির কাছে গেলেই যে রাষ্ট্রপতি করে দেবেন তা তো নয়। পার্লামেন্টের রুলিং পার্টি প্লাস অপোনেন্ট পার্টি যদি না অ্যাক্সেস করে, টুটার অ্যাক্সেস যদি না হয় তাহলে তো করতে পারবে না পার্লামেন্টের রুলিং পার্টি রাষ্ট্রপতি। না, শোনো, পার্লামেন্টের রুলিং পার্টির কনসেপ্ট আলাদা, এখানে আগে শুনে বোঝানো ব্যাপারটা। সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে উনি মাছি মারার কারণে উনি ওনাকে সরিয়ে দেওয়া যেতে পারে, এবং তার জন্য ওনাকে কোনো গ্রাউন্ড দেখাতে হবে না যে উনি কোন গ্রাউন্ডে আসলে ওনাকে সরিয়ে দিলেন। রাষ্ট্রপতি করছেন মানে কি, ওনাকে হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, পার্লামেন্টের কোনো গল্প নেই, কাউন্সিল অফ মিনিস্টার তাকে সরিয়ে দিতে পারে। কাউন্সিল অফ মিনিস্টারের অপিনিয়ন্সটা তারা প্রেসিডেন্টকে জানিয়ে দেবেন, প্রেসিডেন্ট সেই মতো তাকে কিন্তু সরিয়ে দেবেন। এবার এই যে বললাম যে কোনো গ্রাউন্ডে হতে পারে, মাছি মারার গ্রাউন্ডেও ওনাকে সরিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু কোনো রকম ভাবে এটার জন্য তুমি লিগ্যাল কোনো অ্যাকশনস নিতে পারো না। এটা কিন্তু লিগ্যাল অ্যাকশনস না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনস, মাথায় রাখো। এটা কিন্তু কোনো লিগ্যাল অ্যাকশনস নয়, যেটা রাষ্ট্রপতি করবেন সেটা কোনো লিগ্যাল অ্যাকশনস নয় যে ওনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হয়েছে বলে এখন উনি কনভিন্স হলে সরিয়ে দেবেন, উনি কনভিন্স নাও হতে পারেন। তো ফলে কি হতে পারে, এটা কোনো প্রপার গ্রাউন্ড নয়। প্রপার গ্রাউন্ডটা হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলছি, যেটা হচ্ছে যে নো ক্রিমিনাল কেস, অর্থাৎ যে ফৌজদারি মামলার কথা বলছি, সেই ফৌজদারি মামলাগুলো আলটিমেটলি বিচারের প্রক্রিয়ায় যখন যাবে, তখন সেই বিচারের প্রক্রিয়ায় উনি গেছেন বলে বা ওনার নামটা উঠে এসেছে বলে ওনাকে সরিয়ে দেওয়া হবে, এটা কিন্তু হবে না। পরে হতে পারে ওনার যখন টার্ম শেষ হয়ে যাবে তখন হয়তো ওনার এগেনস্টে এই প্রসিডিংসটা আবার কন্টিনিউ করা হতে পারে, বাট এই পদে থাকাকালীন হবে না। তার কারণ এখানে সংবিধান অনুসারে এদেরকে বিশেষ কতগুলো ক্ষমতা দেওয়া হয়েছে, এদেরকে এক প্রকার রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বা রাজ্যের প্রতিনিধি হিসেবে একসেপ্ট করা হয়েছে। তো কাজেই এই সময়ে তুমি কোনো ধরনের অভিযোগ এখানে নিয়ে আসতে অবশ্যই পারো, কিন্তু এর প্রসিডিংস কিন্তু হবে না। তো এখানে বলেছে প্রসিডিং শব্দটিকে এখানে ব্যবহার করেছে। বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? স্যার বলো। বলছি যে রাষ্ট্রপতির যখন ওনার টার্ম শেষ হয়ে যাবে তারপরে কি ওনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আনা যায়? হ্যাঁ যাবে, কেন যাবে না? তখন তো উনি আর রাষ্ট্রপতি নন, তখন তো উনি আর রাষ্ট্রপতি। কিন্তু উনি তো দেশের একদম প্রধান ছিলেন, সেই হিসাবে কি ওনার বিরুদ্ধে আনা যায় কিছু? তখন ছিলেন আর তুমি ছিলেন আর আছে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। সংবিধান শুধু কারেন্ট যারা হচ্ছে ইনকামবেন্ট তাদেরকেই প্রোটেকশনটা দিয়েছে, যারা এখানে তার টার্মটা শেষ করে গেছে এবং সাধারণ মানুষ হিসেবে সে বিবেচিত হচ্ছে বা প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে বিবেচিত হচ্ছেন, তার জন্য কোনো প্রোটেকশনের ব্যবস্থা করেনি। বুঝতে পেরেছো তো? মানে এই পার্টিকুলার গ্রাউন্ড গুলোর জন্য প্রোটেকশনের ব্যবস্থা করেনি। হ্যাঁ, তার হয়তো নিরাপত্তা থাকবে, আর যেহেতু তিনি একটা বড় রাষ্ট্রপতির একটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পদে ছিলেন, ভারত সরকারের একটা বড় পোস্টে ছিলেন, বা বলতে পারো তিনি রাষ্ট্রের প্রধানের দায়িত্ব পালন করেছেন, তো তিনি পদে থাকাকালীন অনেক গোপনীয়তা তিনি মানে থাকাকালীন অনেক বিষয় সম্পর্কে তিনি সিক্রেসি সম্পর্কে তিনি জানেন, সেই গোপনীয়তা রক্ষা করতে হয়। তো সেই কারণে ওনার সিকিউরিটির ওনার প্রয়োজন হতে পারে, বাট উনি যদি পার্টিকুলারলি কোনো মিসবিহেভ করে থাকেন বা কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন, তার বিরুদ্ধে নিয়ে আসা যেতেই পারে, না নিয়ে আসার কোনো কারণ নেই। বুঝা গেছে? হ্যাঁ। এবার বিষয়টা হচ্ছে এখানে বোঝো যে এখানে তাহলে অনেকে তোমরা দেখবে যে তোমরা এখন হয়তো বলতেই পারো যে তাহলে স্যার এটা করে লাভটা কি, যিনি মহিলা অভিযোগটা করেছেন উনিও তো জানেন যে এটা ওনার বিরুদ্ধে কিছু হবে না, বা তাহলে উনি পরেও করতে পারতেন। এখন হয়তো হতে পারে যে উনি আর টর্চার করতে চাইছেন না বলে তিনি এটা হয়তো অভিযোগটা করলেন, ওকে ফাইন। কিন্তু কথাটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লাভ আছে, মানে একদিক থেকে একটা লাভ আছে। কি লাভ আছে? বিভিন্ন পলিটিক্যাল পার্টিস গুলো, ঠিক আছে, এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিস গুলো তারা পলিটিক্যাল সোশ্যালাইজেশন করছে এটা নিয়ে। তো বুঝতেই পারছো এক প্রকার যেটা অভিযোগ বারে বারে উঠে আসছে এই রাজ্যপালগুলোর বিরুদ্ধে, পশ্চিমবঙ্গে যারা রাজ্যপাল হয়ে উঠে আসে
বিশেষ করে বিজেপির আমলে যারা এসেছে তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা বিজেপির নাকি মুখপাত্র হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভূমিকা পালন করছে এখানে, এবং রাজভবনকে নাকি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে, একটা পলিটিক্যাল অফিস হিসেবে বানিয়ে ফেলেছে। যাই হোক, তো এই বিষয়গুলো নিয়ে একটা অভিযোগ তো এখানকার ইনকামবেন্ট পলিটিক্যাল পার্টি যারা আছে, পাওয়ারে যারা আছে, রুলিং পার্টি, তারা তো অভিযোগগুলো করে। তো স্বাভাবিকভাবে লাভটা হচ্ছে এখন এটাই যে এটাই আর কি, তারা এটা নিয়ে পার্টিকুলার এই ঘটনাটা নিয়ে তারা পার্টিকুলারলি কোনো কেস যদি ইস্যু নাও হয়, প্রসিডিংস যদি চালানো নাও যায় রাজ্যপালের বিরুদ্ধে, এটা তো অ্যাটলিস্ট হতে পারে যে তারা এই পার্টিকুলার ইস্যুটাকে এখন সোশ্যালাইজ করবে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন যেটাকে বলি, যে রাজনৈতিক সামাজিকীকরণ করবে, জনগণের মধ্যে, মহিলাদের মধ্যে এটাকে স্প্রেড করবে। এবং রাজ্যপাল যেভাবে হয়তো গ্রামে যাচ্ছেন, মহিলাদের সঙ্গে কথাবার্তা বলছেন, বিভিন্ন রকম ভাবে তাদের প্রবলেমস গুলোকে শোনার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, আগামী দিনে ওনার বিরুদ্ধে যদি মানে এই অভিযোগটা আসার পর হয়তো কোথাও গিয়ে সেই ইমেজটা ধাক্কা খেলো, তো এটাই ওদের হয়তো লাভ হবে। এবং যেহেতু তিনি বিজেপির নামের সাথে জড়িত আছেন, বিজেপির বিভিন্ন লিডার্সরা বিভিন্ন সময় যে অভিযোগগুলো রাজভবনে গিয়ে করেন, সেগুলো অনেক সময় মূল্য দেওয়া হয়। এবং যেহেতু রাষ্ট্রপতির মাধ্যমে তিনি নিয়োগ হয়েছেন এবং রাষ্ট্রপতি ওনাকে নিয়োগ করেছেন, তার কারণ কাউন্সিল অফ মিনিস্টার্স অর্থাৎ বিজেপির যারা এখন এই মুহূর্তে এমপি যারা এখন মন্ত্রী, তো বিজেপির একটা লিঙ্ক আছে, বুঝতেই পারছো যে বিজেপির লোকেরাই ওনাকে রাজ্যপাল করে পাঠিয়েছে, তো স্বাভাবিকভাবেই তাদের ইমেজটা একটা ধাক্কা খাবে। তো এই ধরনের একটা পলিটিক্যাল সোশ্যালাইজেশন করার উদ্দেশ্যও কিন্তু এখানে কিন্তু সফল হতে পারে। এবার এক্সাক্ট কি সেটা আমরা তো জানি না, এটা এখন আন্ডার ট্রায়ালের বিষয়। আন্ডার ট্রায়াল বলা যাবে না, কারণ কেস তো হবে না এটা নিয়ে। এফআইআর হয়তো হয়েছে, কিন্তু এফআইআরটা এফআইআর হিসেবে হয়তো থাকবে, কিন্তু এটা নিয়ে কোনো ট্রায়াল ফায়াল এখন হবে না। বাট যাই হোক, এই বিষয়টা আমাদেরকে এখানে বুঝতে হবে যে এটা কিন্তু স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, এটাও তোমাদের বুঝতে হবে যে এটা যেমন একটা লিগাল বিষয়, তাকে সরানোর একটা বিষয়ের ক্ষেত্রে যেমন এই ধরনের প্রসিডিংস, এই ধরনের প্রভিশনস এর কথা বলা হয়েছে কনস্টিটিউশনালি, আবার এখানে পলিটিক্যাল সোশ্যালাইজেশনেরও একটা কিন্তু বড় রোল আছে, এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং জেন্ডার পার্সপেক্টিভ থেকেও এটা খুব গুরুত্বপূর্ণ। এর আগে এই অভিযোগটা আমাদের যিনি সিজেআই ছিলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, রঞ্জন গগৈ, তার বিরুদ্ধে ওই একই ধরনের অভিযোগ এসেছিল যে তিনি রাষ্ট্রপতি পদে থাকাকালীন, তিনি সিজেআই এর পদে থাকাকালীন আমরা দেখতে পেয়েছি যে তিনি তার নিজের বাড়ির যে পরিচারিকা, তার সঙ্গে নাকি এই ধরনের কোনো একটা অসভ্যতামি করেছেন। তো সেখানেও একটা ইস্যু এগুলো উঠে এসেছিল, এবং এগুলো এক ধরনের কনসার্নও বটে যে আমাদের মানে যে জায়গায় আমাদের পলিটিক্যাল সিস্টেম চলে যাচ্ছে, যে জায়গায় আমাদের সোশ্যাল সিস্টেম চলে যাচ্ছে, হিউম্যান রাইটস এর ইস্যুস গুলো যে জায়গায় পৌঁছে গেছে, বা যে লেভেলে তারা গিয়ে আজকে আলোচনা করতে চাইছে নিজেদের ইস্যুস গুলোকে, প্রবলেমস গুলোকে, তো সেখানে আমাদের স্টেটের যে রোল, যে রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখন কিন্তু উঠবে, বা এই ইনস্টিটিউশন গুলোর যে ক্রেডিবিলিটি, ঠিক আছে, যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাগুলো কিন্তু এখন আলোচনায় এসে যাবে, প্রশ্নে এগুলোর উপরও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে। তো এটা আলটিমেটলি একটা এমন ধরনের একটা সিস্টেম, জগাখুজুরি সিস্টেম তৈরি করবে যে মানুষ ওই পদগুলোতে গিয়ে যারা বসবে তাদের উপর মানুষের কোনো ভরসা থাকবে না, এবং এমন একটা আলটিমেটলি সিস্টেম এনশিওর হবে যে মানে কি বলবো, যে সোসাইটি একটা এনার্কিতে পরিবর্তিত হবে, একটা ট্রান্সফর্ম ঘটবে, তা বলতে পারো যে ট্রান্সফরমেশন হবে। তো এগুলো আমাদের নিজেদের মতো আমাদের দেশগুলিতে এগুলো ভীষণই অ্যালার্মিং, বুঝতে হবে। ডেভেলপিং কান্ট্রিজ গুলিতে বিশেষ করে এই ঘটনাগুলো বিশেষভাবে ঘটে। ডেভেলপ কান্ট্রিজ গুলিতে যে ঘটনা তা নয়, ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ সম্পর্কে ওই অভিযোগগুলো আমরা বিভিন্ন সময় শুনেছি, রাষ্ট্রপতি পদে যিনি সেই সময় ছিলেন। বাট এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে যে মানুষটাকে দিয়ে এত বড় একটা দেশকে চালানো হচ্ছে, তাকে এত বড় একটা ডিউটি দেওয়া হয়েছে, সমস্ত তাকে দায়িত্বগুলো অর্পণ করা হয়েছে, তিনি যদি দায়িত্ব পালন করতে গিয়ে এই ধরনের যদি ভুল ভ্রান্তি করে থাকে, তো সেগুলোকে কি ক্ষমা করা উচিত, নাকি সেগুলোকেও আন্ডার ট্রায়ালে নিয়ে আসা উচিত, এবং হলে আলটিমেটলি কি হতে পারে। তো আমরা যেহেতু স্টেট থিওরি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করি, তো আমাদেরকে এই পার্টিকুলার বিষয়গুলো আগামী দিনে আলোচনায় নিয়ে আসতে হবে, যে এতে করে স্টেটের যে রোল, স্টেটের যে সোভারেন পাওয়ার, সেই সোভারেন পাওয়ারটা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। স্টেট যিনি পরিচালনা করবেন, এজেন্ট, সেই এজেন্টের রোলটা যদি এইরকম হয়, তো মানুষ তার উপর ভরসা করবে কেন? এবং এটা যদি মিথ্যেও হয়ে থাকে, তাহলে এটাও ভাবতে হবে যে পলিটিক্যাল সিস্টেমটা যে জায়গায় তার মানে চলে যাচ্ছে, তো সেগুলো কিন্তু আমাদের মানে এগুলো আমাদের কিন্তু ভীষণভাবে ভাবিত করে যে এগুলো পলিটিক্সের চর্চা কি এতটা, বা নিজের ইন্টারেস্টের জায়গাটাকে ফুলফিল করার জন্য কি এতটা রাজনীতি করাটা কি ঠিক? এগুলো কিন্তু আমাদের, বিশেষ করে আমাদের মতো দেশগুলোর জন্য ভীষণ অ্যালার্মিং। এগুলো কিন্তু ভাবতে হবে, তার কারণ আমরা কিন্তু এই অভিযোগগুলো করতেও যেমন পিছপা হচ্ছি না, বা যারা হয়তো পদে বসে আছেন তারাও হয়তো এই ধরনের কাণ্ড কারখানা করতেও হয়তো পিছপা হচ্ছেন না।
তো দুই তরফ থেকে এটাকে কিভাবে আটকানো যেতে পারে এটাকে কিন্তু আমাদেরকে কিন্তু এখন ভাবতে হবে। এটা কিন্তু একটা ডিলেমা বটে আমাদের পলিটিক্যাল সিস্টেমের জন্য, আমাদের স্টেট থিওরির জন্য, স্টেট সিস্টেমের জন্য। এটা বুঝতে হবে আমাদের। যেমন একটা ডিলেমা দেখবে আমাদের ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনস এর পাশাপাশি বিপরীতে যেমন প্রাইভেসির একটা ইস্যু, এটা একটা ডিলেমা যে একদিকে তোমাকে ব্যক্তির বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের অধিকারকে রক্ষা করতে হবে, অন্যদিকে তোমাকে নিরাপত্তার অধিকারটাও রক্ষা করতে হবে। তো তুমি কোনটাকে করতে যাবে? একটাকে করতে গেলে, রক্ষা করতে গেলে অপর ইস্যুসটা সেখানে তুমি এক প্রকার তাকে রিজেক্ট করতে বাধ্য। তো সেটাকে কি ইগনোর করা যায়? কারণ আবার আফটার অল দুটোই আবার ফান্ডামেন্টাল রাইটস। তুমি কোনটাকে, গোপনীয়তার অধিকারটাকেও ফান্ডামেন্টাল রাইটস, আবার তুমি কথা বলার অধিকারটাও ফান্ডামেন্টাল রাইটস। তুমি কোনটাকে রক্ষা করবে? তো এই ধরনের ডিলেমার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের দেশগুলো যাচ্ছে, পলিটিক্যাল সিস্টেম কিন্তু যাচ্ছে। নতুন ধরনের ডিবেট চলে এখন এগুলোকে কেন্দ্র করে হয়েছে। আমার পিএইচডি থিসিসে এগুলো তোমার আলোচনা পাবে। তো ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু এটা আলোচনার বিষয় যে জেন্ডার যেভাবে নিজেকে, জেন্ডার পলিটিক্স যেভাবে হচ্ছে, যেভাবে হিউম্যান রাইটস ইনক্রিজ করছে, অন্যদিকে পলিটিক্যাল স্টেট থিওরি বা স্টেটের যে সুপারেন যে পাওয়ার, সেই পাওয়ারটাও কিন্তু এক প্রকার চ্যালেঞ্জের মুখে পড়ছে। তো এটার যে ডিলেমাটাকে কিভাবে আগামী দিনে অ্যাড্রেস করা যায় সেটা নিয়ে এখন আমাদের এখন কিন্তু পথ অনুসন্ধান করতে হবে। এগুলো গবেষণার বিষয়, এগুলো ফিলসফির বিষয়, এগুলো চর্চা করতেই পারো তোমরা। 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? 4 নম্বর প্রশ্ন বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমন ইস্যু বিটুইন পাকিস্তান এন্ড কানাডা which resulted to a bad diplomatic relations with India. ব্যাড ডিপ্লোম্যাটিক রিলেশনস বলতে বেসিক্যালি তোমরা জানো যে আমাদের 1973 সালের দিকে কোনো প্রধানমন্ত্রী সেই সময় কানাডাতে প্রবেশ করেছিল এবং রিসেন্টলি নরেন্দ্র মোদী সেখানে প্রবেশ করেছে, অর্থাৎ তাদের ল্যান্ডে পা রেখেছে। তার মাঝে না হওয়ার অন্যতম কারণ হচ্ছিল এটাই যে সেখানে বুঝতেই পারছো যে কানাডাতে খালিস্তানি মুভমেন্ট গুলো, বিশেষ করে খালিস্তানি জঙ্গি গোষ্ঠী যেগুলো আছে সেগুলো ভীষণ অ্যাক্টিভ, এবং পাকিস্তান থেকেও এটা এক প্রকার অপারেট হয়, কমিউনিকেশনটা হয়। এস জয়শঙ্করও সেই অভিযোগটাই করেছেন যে হ্যাঁ তারা ঠিক যে পাকিস্তান বলছেন যেটা পাঞ্জাব থেকেও এটা কিছু একটা লিঙ্ক আছে, অপারেশনসটা হয়। এই অভিযোগটাও তিনি করেছেন রিসেন্টলি, তোমরা দেখবে। এটা এখন আলোচনায় আছে এই কারণে তোমরা দেখবে যে নির্জয়ার বলে যিনি এই যেটা খালিস্তানি জঙ্গি গোষ্ঠী সংগঠনের যিনি নেতা ছিলেন, তাকে তো কিছু কয়েক মাস আগে তোমরা দেখলে, বোধহয় 1-1.5 মাস আগে তোমরা দেখলে যে তাকে হত্যা করা হয়েছে সেখানে। এবং তাকে যখন হত্যা করা হয়েছে তখন এই অভিযোগটাই তারা কানাডা করলো যে সেটা করার পেছনে নাকি ইন্ডিয়ার হাত আছে। তাকে মেরে ফেলার পেছনে একজন শিখকে, কানাডার যিনি নাগরিকও বটে, যে কানাডাতে তিনি নাগরিকত্ব নিয়েছেন, তো ওখান থেকে তিনি খালিস্তানি জঙ্গি গোষ্ঠী বা খালিস্তানি অপারেশনটা চালাচ্ছেন। তো তাকে, তার মৃত্যুর পেছনে এখানে নাকি ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা হাত আছে, এটা অভিযোগ করা হয়েছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট তো সেই সময় এই অভিযোগটি নাকচ করেছিল যে না, এই ধরনের কোনো হাত ইন্ডিয়ান গভর্নমেন্টের নেই, ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ধরনের কাজ কখনো করে না। অন্যের নাগরিককে কেন গিয়ে তাদের ল্যান্ডে মারবে, কখনো করে না। তো তারা এটা অফিসিয়ালি এই স্টেটমেন্টটা দিয়েছে ভারত সরকার। আমরা তো বুঝতে পারছি পলিটিক্যালি কি হচ্ছে, ঠিক আছে, সাইলেন্টলি, বাট পলিটিক্যালি তাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটাই তখন রেসপন্স ছিল, রিয়াকশন ছিল যে না, আমরা এই ধরনের কোনো ঘটনা ঘটাইনি। তো যাই হোক, ফাইনালি উইথাউট এনি এভিডেন্স কানাডার যিনি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো, তিনি এটা পার্লামেন্টে দাঁড়িয়েও বলেছিলেন, এবং যেহেতু তিনি প্রমাণ এক প্রকার নেই, তিনি ভারত সরকারের কাছে ক্ষমা চাইতেও পরবর্তীকালে, মানে পার্লামেন্টে বলেনি, বাইরে বলেছিলেন, পার্লামেন্টে গিয়ে তিনি এক প্রকার বাধ্য হয়েছেন ক্ষমা চাইতে, যে ভারত সরকার যার সঙ্গে একটা ভালো ডিপ্লোম্যাটিক রিলেশন তাদের এস্টাবলিশ হচ্ছে, নতুন করে সম্পর্ক স্থাপন হচ্ছে। এবং তারা এটাও বলেছে, জাস্টিন ট্রুডো এটাও দেখবো প্রোনাউন্স করেছে, খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের ফরেন পলিসির পার্সপেক্টিভ থেকে, আমাদের ইকোনমির পার্সপেক্টিভ থেকেও বটে, যে সেখানে বলেছেন তিনি, মানে এই ক্ষমা চাইতে গিয়ে তিনি বলেছেন যে ইন্ডিয়া যে এত বড় একটা শক্তিশালী দেশ, যে এমার্জিং ইকোনমি, ওয়ার্ল্ডের মধ্যে এখন 4th পজিশনে বোধহয় আছি আমরা, যে ইকোনমিক্যালি, তো এতটা আমাদের গ্রো হচ্ছে, তো সেই দেশটার সঙ্গে তাদের রিলেশন খারাপ হোক, তারা, কানাডা কখনোই সেটা চায় না। বাট তারা দুঃখিত যে এই ধরনের ঘটনা ঘটেছে, এবং তাদের প্রাইম মিনিস্টার এই ধরনের কথা বলেছে। তো তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে নিজেরই সমালোচনা করছেন, নিজে ক্ষমা চেয়েছেন। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে সেখানে এখন এই 3 জনকে অ্যারেস্ট করেছে। দেখতে পাচ্ছ 2-1 দিন ধরে এটা আলোচনায় আছে যে তিনি একজনকে অ্যারেস্ট করা হয়েছে, 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তারা প্রত্যেকেই 20-22 বছরের বয়সের ছেলে। 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং অভিযোগ করা হচ্ছে এটাই যে এদেরকে মোটিভেট করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করেছে না, ওদের এই খালিস্তানি জঙ্গি গোষ্ঠীকে, নির্জয়ারকে হত্যা করেছে। তো এখন ইন্ডিয়ান এস জয়শঙ্কর এটাই রেসপন্স দিয়েছেন যে আমরা ওয়েট করছি পুলিশের কাছ থেকে ইনফরমেশন আসার জন্য, যে কি কাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, এবং সত্যি তাদের সঙ্গে তাদের কোনো লিঙ্ক আছে কিনা, এবং সেই হিসেবে এবং ইন্ডিয়ার সঙ্গে তাদের কি রিলেশন আছে, সেটা বুঝে শুনে আমাদের রিয়াকশন তো অবশ্যই আসবে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছো যে
টেরোরিজম রিলেটেড একটা ইস্যু, যেটা পাকিস্তান এবং কানাডা দুটো দেশের মধ্যে একটা সিমিলারিটিস রয়েছে, যে পাকিস্তান নিজের ল্যান্ডে ইন্ডিয়া বিরোধী কতগুলো, ইন্ডিয়াকে টুকরো টুকরো করার, ইন্ডিয়ার মধ্যে জঙ্গি গোষ্ঠী বা বিভিন্ন ধরনের বোম্বিং গুলো চালানো, এই ধরনের ঘটনাগুলো তারা কিন্তু ঘটিয়ে চলেছে। ইন্ডিয়ার পলিটিক্সকে, ইন্ডিয়ার ইকোনমিকে, ইন্ডিয়ার সোশ্যাল সিস্টেমকে তারা বিভিন্ন রকম ভাবে ধ্বংস করার চেষ্টা করছে। একই ধরনের ঘটনা আমরা দেখতে পাবো যে পাঞ্জাবের মধ্যে খালিস্তান একটা প্রভিন্স তৈরি করার চেষ্টা, একটা রাষ্ট্র তৈরি করার চেষ্টা কিন্তু এই কানাডা থেকে কিন্তু জঙ্গি গোষ্ঠীরা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো দুটো দেশের মধ্যে এটা একটা সিমিলারিটিস। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো এখন ইনফরমেশন হিসেবেই জেনে যাও। আগামী দিনে যখন কোনো তোমরা থিওরি লিখবে বা কোনো রিসার্চ পেপার লিখবে, তখন এগুলো খুব কাজে আসবে। প্লাস পরীক্ষাতেও এই ধরনের প্রশ্নগুলো আলোচনায় আসে, কাজে এগুলো আমাদেরকে ভালো করে বুঝতেও হবে। তো এই গেল আমাদের 8টা প্রশ্ন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ বাদে তোমরা 2 তারিখে নিউজ পেপারের ইনফরমেশন গুলোও পাবে। 2 তারিখে নিউজ পেপারের ওই ইয়েগুলোও পাবে, কি বলবো, যে কোয়েশ্চেন গুলোও পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন গুলো পাবে, এটা একটু দেখে নিও। তো এই গেল আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। তোমাদের সোশ্যালিজমের কোয়েশ্চেন আমি রেডি করতে পারিনি, যদি আগামীকালও পসিবল না হয় তাহলে আমি সোশ্যালিজম কাল থেকে ফেমিনিজমটা শুরু করে দেবো। ফেমিনিজমটা আমাদের হয়তো 2টো ক্লাস লাগবে, 2টো ক্লাস নাও লাগতে পারে, একটা কালকের ক্লাসেই শেষ হয়ে যেতে পারে। 2টো ক্লাস লাগবে, 2টো ক্লাস লাগবে। তো 2টো ক্লাসে আমরা শেষ করবো। ওখানে সোশ্যাল থিওরি গুলো আছে, লিবারাল থিওরি আছে, র্যাডিক্যাল থিওরি আছে। আমরা সেখানে পোস্ট ফেমিনিস্ট, পোস্ট কলোনিয়াল থিওরিটাকেও পড়বো, রিসেন্ট থিওরি, যেখান থেকে প্রশ্ন দেখবো আমরা যে বেশ কতগুলো প্রশ্ন করছে। এবং বারবার সেখান থেকে তোমরা দেখবে যে থিওরিটিক্যাল কিছু কোয়েশ্চেন্স করে না, কনসেপচুয়াল কিছু প্রশ্ন করে না, ফেমিনিজম থেকে ইনফরমেটিভ কোয়েশ্চেন বেশি করে। কে কোন বই লিখেছেন এবং কে কোন আইডিয়া দিয়েছেন, তো সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। এবং তবে আমাদের ডিটেলস একটু জেনে নিতে হবে। তার অন্যতম কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে লিডিং থিওরি, আগামী দিনে এগুলো দেখবে আলোচনায়, মানে এখন তো আলোচনায় আছে, এগুলো আগামী দিনে আরো অনেক আলোচনায় আসবে, চর্চায় আসবে। তার কারণ সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে গোলগুলো ডিসাইড করা হয়েছে, সেই গোলগুলোকে মেজরলি দেখতে পাবে ইউনাইটেড নেশনস এর। গতকালও বলছিলাম 2023 সালে যে রিপোর্ট এসেছে, সেখানেও জেন্ডার ইকুয়ালিটির কথা বলা হয়েছে, তো পভার্টিকে রিডিউস করার কথা বলা হয়েছে। তো সেই উদ্দেশ্যে এখন বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ বিভিন্ন দেশগুলো নিচ্ছে। এবং এটাও এক প্রকার লিঙ্ক করা হচ্ছে যে এনভায়রনমেন্ট যেভাবে ডিক্লাইন করছে, ক্লাইমেট ডিজাস্টার যেভাবে আসছে, বুঝতেই পারছো, ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে, তো সেটার সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা থিওরি হিসেবে দেখানো হয় কিন্তু এই জেন্ডার থিওরিকে, বা বলতে পারো একটা ফেমিনিস্ট থিওরিকে। তো জেন্ডারের সঙ্গে একটা, বা ফেমিনিজমের সঙ্গে একটা ক্লাইমেটের একটা খুব ভালো ক্লোজ রিলেশনস আছে, যে ইকো ফেমিনিজম যেটাকে থিওরি বলা হয়। ইকো ফেমিনিস্ট থিওরিটাও আমরা কিন্তু খুব সুন্দর করে পড়ার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করব যে কিভাবে ইকো ফেমিনিজম, মানে এটা রিসার্চের বিষয়, হাজার হাজার আর্টিকেল এগুলো নিয়ে পাবে, তোমরাও লেখালেখি করছো, লেখালেখি করো। এগুলো আগামী দিনে এগুলো নিয়ে লিখলে, চর্চা করলে খুব ইম্পর্টেন্স পাবে। তো যাই হোক, এগুলো আমরা বোঝার চেষ্টা করবো যে ইকো ফেমিনিজমের সঙ্গে ফেমিনিজমের কিভাবে একটা লিঙ্ক আছে, অর্থাৎ ইকোলজির সঙ্গে ফেমিনিজমের কিভাবে একটা লিঙ্ক আছে, এবং পরিবেশের সঙ্গে ফেমিনিজম কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্টাবলিশ করে চলেছে, এবং কেন এটাকে কিন্তু ফ্রেন্ড হিসেবে দেখানো হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা, যেগুলো কন্টেম্পোরারি একেবারে আলোচনায় আছে, ঠিক সেই জায়গা পর্যন্ত এসে আমাদের পলিটিক্সটাকে বা এই আমাদের থিওরিটাকে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? এবং অবশ্যই PYQs গুলো তো খুব ইম্পর্টেন্ট আছে, সেগুলো সবই ইনফরমেটিভ, বারবার রিপিট কোয়েশ্চেন্স দেখতে পাবে, সেগুলো ওয়েবসাইটে কিছু রয়েছে, আরো কিছু আসবে, সেগুলো পেয়ে যাবে। বলো, কি বলছো স্থাপিতা? স্যার, এই একটা ভালো আর্টিকেলও ছিল দ্য হিন্দু এডিটোরিয়ালে, যে দ্য ক্লাইমেট চেঞ্জ ইজ নট জেন্ডার নিউট্রাল। তো ওখানে বোঝাচ্ছিল যে কি করে ডাউন ট্রডেন স্টেট অফ দ্য সোসাইটিতে কিছু এরকম ক্লাইমেট চেঞ্জের জন্য যে মহিলাদেরকেই বেশি ম্যালনিউট্রিশন হোক বা মানে ওনারা মাইগ্রেশনের অপশন পাচ্ছে না, এইগুলো কি করে মহিলাদেরকেই ফেস করতে হচ্ছে বেশি করে। আমি তো আগেও তোমাদের এই কথাগুলো বলেছি, যে যখনই বড় কোনো ডিজাস্টার আসে, যখনই কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটে, তখন সেই দুর্ঘটনার শিকার কিন্তু সবার আগে ভালনারেবল সেকশনস গুলো হয়। ভালনারেবল সেকশনস কোনগুলো? আমি বারবার বলেছি তোমাদের, মহিলা, শিশু, বয়স্ক, এরা কিন্তু হয়। তো যখনই কোনো ক্লাইমেট ডিজাস্টার আসবে, যখনই কোনো বড় ক্ষতি হবে, তখনই তার কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট সবার আগে প্রাইমারিলি বলতে পারো, বা প্রাইমেসি যারা পাবে সেটার ক্ষতিকারক দিকটা সারা হচ্ছে এইরাই, মহিলারা, বাচ্চারা, বয়স্করা। তো ক্লাইমেট ডিজাস্টার যেগুলো হচ্ছে, সেগুলোতে মহিলারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা একেবারে একটা জেনারেল কনসেপ্ট। এবার কোন লেভেলে হচ্ছে, কতটা হচ্ছে, কিভাবে তার সমাধান হতে পারে, এবং আলাদা আলাদা কিভাবে তার প্রত্যেকটা ইস্যু ভিত্তিক আলাদা আলাদা, বা রিজিয়ন ভিত্তিক আলাদা আলাদা তার পলিসি কি হতে পারে, তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসার সলিউশন কি হতে পারে, সেগুলো আমরা কিন্তু বোঝার চেষ্টা করব। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে।
বোঝা গেছে? ইউনাইটেড নেশনস এর প্রচুর আর্টিকেল তোমরা পাবে যে ক্লাইমেট কিভাবে একটা বড় ধরনের ডিজাস্টার ডেকে নিয়ে ক্লাইমেট ডিজাস্টার গুলো কিভাবে মহিলাদেরকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তো ইউনাইটেড নেশনস এর প্রচুর আর্টিকেল পেয়ে যাবে, ভালো করে পড়তে পারো, এগুলো আগামী দিনে রিসার্চ করার ক্ষেত্রে কাজে লাগবে। তবে আমাদের ফোকাসটা বেশি থাকবে অবশ্যই ইনফরমেশনের পার্টগুলোতে, যেহেতু বিশেষভাবে ইনফরমেশন জিজ্ঞেস করে, এবং তারপরে আমাদের থিওরির জায়গাটা স্ট্রংলি তো আমরা অবশ্যই বোঝার চেষ্টা করবো, যেহেতু রিসার্চে কাজে লাগবে। ঠিক আছে, বলো আর যদি কারো কিছু জানার থাকে, আদারওয়াইজ আজকে এখানে থাকবে। তখন বাদে আরেকটা পিওয়াইকিউজ দেবো, আজকে রাতে হয়তো আরো দুটো পিওয়াইকিউজ পেতে পারো তোমরা। পিওয়াইকিউজ মানে বলছি কারেন্ট অ্যাফেয়ার্স, আগামীকাল আমরা ধীরে ধীরে সলভ করে নেবো। বলো। স্যার আমরা খালিস্তানিকে কি মানে জঙ্গি গোষ্ঠী বলতে পারি? হ্যাঁ, তো তারা তো সেপারেটিস্ট মুভমেন্ট চালাচ্ছে, তারা হ্যাঁ, বিচ্ছিন্নতাবাদী। হ্যাঁ, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মানে টেরোরিস্ট তো তারা, মানে টেররিস্ট বলা যায়। ডেফিনেটলি বলা যায় তারা টেরোরিস্ট বলা যায়। তার অন্যতম কারণ হচ্ছে যে তারা সেখানে মানে সরকার তো অ্যাটলিস্ট সেটাই বলছে যে তারা টেরোরিস্ট। ঠিক আছে, টেরোরিস্ট তারা, তার অন্যতম কারণ হচ্ছে যে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপও কিছুটা কিন্তু চালাচ্ছে। ঠিক আছে, লুকিয়ে 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 তারা আন্দোলন করছে বটে, কিন্তু হিংসাত্মক আন্দোলন মাঝে মাঝে রূপ নিচ্ছে না। যেমন কৃষক আন্দোলনের মধ্যেই তোমরা একটা খালিস্তানি যোগ পেলে। ঠিক আছে, তো সেখানে তারা হিংসাত্মক পথগুলো অবলম্বন করেছে, তারা অস্ত্র হাতে তুলে নেয় অনেক সময়। এগুলো যেহেতু তারা করে, তো স্বাভাবিকভাবে তাদেরকে কিন্তু এখানে আমরা টেরোরিস্ট বলতে বিশেষ কোনো অসুবিধা আমাদের হওয়া উচিত না। তো সরকার তো তাদেরকে টেরোরিস্ট হিসেবে দেখিয়েছে, খালিস্তানি জঙ্গি গোষ্ঠী হিসেবেই বলে তাদেরকে। খালিস্তানি জঙ্গি গোষ্ঠী, জঙ্গি মানে তো টেরোরিস্ট। বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। আর বলো, কারো কিছু জানার আছে, বোঝার আছে? কারা জয়েন করেছে? স্থাপিতা, কুতুবুদ্দিন, একতা, ময়ূরী, সায়ন্তন, দিলীপ, সুচিতা, নাজমুন, শ্রেয়া, শ্রেয়সী, ঝুম্পা, শিউলি, দীপিকা। আচ্ছা, কারো কিছু জানার বোঝা যাচ্ছে পিওয়াইকিউ গুলো কেমনটা, কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো? এগুলো কিন্তু অনেক প্রশ্ন এসেছে, আসছে, এই ধরনের এই প্রশ্নগুলো ট্রেন্ডে আছে। এই টপিক গুলো কাজে একটু ভালো করে পড়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে আমি কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করছি। একটু ভালো করে কেয়ারফুলি দেখবে কিন্তু। হ্যাঁ, হুম, 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 না, এটা করতেই পারে, কিন্তু এটাও তোমাকে প্যারালালি মাথায় রাখতে হবে, মানে কতগুলো বিষয় যে তুমি হয়তো বলতেই পারো যে, যেহেতু বললে আর্গুমেন্টটা ভালো, তো যেহেতু আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে বিকল্প, তো তাকে সরিয়ে দেওয়া যেতেই পারে ইমিডিয়েটলি, ভালো, অসুবিধা কিছু নেই। কিন্তু কথাটা হচ্ছে যে উনি তো লাস্ট পার্সন অফ দ্য লাইন বলা যেতে পারে, লাস্ট পার্সন অফ দ্য লাইন, লাইনের শেষ ব্যক্তি উনি। যদি ওনার দায়িত্বগুলো নিয়েও যদি তুমি একটা প্রশ্ন তুলে দেবে, ওনার কাজের মধ্যেও যদি তুমি ভুল ধরো, বা ওনার বিরুদ্ধে, ভুল বলবো না, যে উনিও কোনো কাজ করেছে যেগুলো খারাপ, মোরালি, লিগালি, এথিক্যালি যাই বলো, সেগুলো নিয়েও যদি তুমি ওই পার্টিকুলার ওই সময়ের মধ্যে প্রশ্ন তুলে দাও, তাহলে এটা কিন্তু একটা কমন ট্রেন্ডও হয়ে যাবে বটে, যে বিভিন্ন ধরনের অন্যায়গুলো নিয়ে তখন কিন্তু প্রশ্ন উঠবে। শুধু এটা নিয়ে নয়, আরো তো অন্যায় করতেই পারেন তিনি, আরো অনেক ভুল ডিসিশনও নিতে পারেন, সেগুলো নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে যাবে। যে বিভিন্ন পলিসি তৈরি করেন, সেগুলো নেগেটিভ ইম্প্যাক্ট উঠে আসে, নেগেটিভ রেজাল্ট আমরা দেখতে পাই, তো সেগুলো নিয়েও প্রশ্ন উঠে যাবে। সমস্যাটা কোথায় হবে জানো তো? সমস্যাটা হবে যে তুমি তার মানে বাস্তবতাটা থেকে কোথাও কোথাও গিয়ে তুমি দূরে সরে যাচ্ছ। এটা যদিও শুনতে খারাপ, আর ফিলোসফি এটাই। সেটা কি? সেটা হচ্ছে যে হিউম্যান বিং কখনো পারফেক্ট নয়, হিউম্যান বিং কখনো পারফেক্ট নয়। তো কোনো একজন হিউম্যান বিং কে তুমি পারফেক্ট নয় বলে, মানে সে তাকে পারফেক্ট হতে হবে বলে তুমি যখন তাকে মানে পারফেক্ট হিসেবে তাকে আশা করছো, এবং সে যদি কোনো ভুল করেছে বলে তাকে যদি সরিয়ে দিচ্ছ, তখন তুমি এটা করছো কি, যে তার মানে সিস্টেমটার মধ্যে তুমি কন্টিনিউ একটা চেঞ্জেস চাইছো, প্রত্যেক দিন অভিযোগ আছে, তুমি আটকাতে পারবে না সেটা। কারণ এটা একেবারে ঠিক কথা যে অন্যায়, একেবারে এটা ঠিক কথা যে কোনো লেভেলেই তুমি ইকুয়ালিটি নিয়ে আসতে পারবে না, মানে কোনো দিন সেটা সম্ভব নয়, ইকুয়ালিটি নিয়ে আসা কখনোই সম্ভব নয়। এই কারণে ইকুয়ালিটির জায়গায় এখন আলোচনাগুলো এসেছে জাস্টিসের আলোচনা, সেখানে তোমাকে জাস্টিস পাইয়ে দিতে হবে। তো জাস্টিসের মধ্যে ইকুয়ালিটি নেই, জাস্টিসের মধ্যে হয়তো সেখানে একটা টেম্পোরারি হয়তো সেখানে ইকুয়ালিটি থাকতে পারে, কিছুটা হয়তো সুযোগ সুবিধা থাকতে পারে, কিন্তু সেখানে কমপ্লিট ইকুয়ালিটির কথা বলা হয় না।
তো বিষয়টা হচ্ছে এটাই যে যখন কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে যখন তুমি অভিযোগ নিয়ে আসবে এবং সেই ব্যক্তিটাও যদি রাষ্ট্রের যিনি একেবারে হেড তার বিরুদ্ধে যদি হয়, মুশকিলটা হবে কি জানো তো, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা মিনিটে কোনো না কোনো ইস্যু তার বিরুদ্ধে আসবে। এবার তুমি ঘন ঘন যদি ওনার পজিশনটাকে চেঞ্জ করো বা ওনাকে যদি জেলে পাঠাও, কোনো ব্যক্তি ওই পজিশনে যেতে সাহস করবে নাম্বার ওয়ান, নিজে দায়িত্ব নিয়ে কাজ করতে চাইবে না, এটা ঠিক। প্যারালালি উনি যদি দায়িত্ব না নেন, এটাও প্যারালে আমাদের বুঝতে হবে যে 140 কোটি জনগণ সবাই কিন্তু প্রত্যেকে নিজেদের লেভেলে ইন্ডিভিজুয়ালি ভাবছে এবং প্রত্যেকে কিন্তু কেউ পারফেক্ট নয়, যেটা কনজারভেটিভরা বলার চেষ্টা করে। কাজেই তুমি অভিজাত তন্ত্রের ওই যেটা আমরা পড়ে আসলাম এতদিন কনজারভেটিভদের, যে কোনো একটা পোস্ট পজিশনকে যখন তুমি এইরকম ভাবে ডিক্লাইন করছো, যখন তুমি তার মধ্যে দোষ খুঁজে বের করার চেষ্টা করছো এবং তখন তুমি তাকে পদ থেকে সরিয়ে দিতে চাইছো, মুশকিলটা হবে যে একটা এনার্কির পরিবেশ রাতারাতি এস্টাবলিশ হবে। তো সেই এনার্কিটাকে তুমি রক্ষা করতে পারবে? পারবে। তো হঠাৎ করে এই ধরনের একটা এনার্কি এবং একটা পারপিচুয়াল এনার্কি সেখানে এস্টাবলিশ হবে, পারপিচুয়াল এনার্কি, যে রাতারাতি এনার্কি সেখানে আসবে, প্রত্যেক মুহূর্তে এনার্কি আসবে এবং পারপিচুয়াল এনার্কি সেখানে প্রতিষ্ঠিত হবে, চিরস্থায়ী সেখানে নৈরাজ্য প্রতিষ্ঠিত হবে। স্টেট সিস্টেম তো সেটা হতে পারে। যেমন এই অভিযোগটা দেখবে তোমরা, এই আলোচনাটা তোমরা দেখবে সর্দার বলছি সর্বপল্লী রাধাকৃষ্ণনের এগেইনস্টে আমরা এটা পাই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিরুদ্ধে আমরা এটা পাই, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিরুদ্ধে পাই যে কি বলা হয় না, তিনি নাকি তাকে প্লেগারাইজ, মানে তার যে থিসিস যেটা লিখেছিলেন, তার যে রিসার্চ আর্টিকেল, সেটা নাকি তার ছাত্রের কাছ থেকে তিনি চুরি করেছিলেন বলা হয়। এখন তো তখন লিখেছিলেন, এখন সেটাকে নিয়ে এসে কি করা হয়, অভিযোগ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে মানুষটি যার নামে শিক্ষক দিবস পালন করছি, তো তিনি নিজেই এরকম একটা 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 অনৈতিক কাজের সঙ্গে জড়িত, একটা ইলিগাল কাজের সঙ্গে জড়িত। তো তুমি তখনকার ঘটে যাওয়া কোনো একটা ঘটনার জন্য, অপরাধের জন্য এখন যদি এই মানুষটাকে সরিয়ে দাও পদ থেকে, সমস্যাটা কি হবে জানো তো, তুমি সরিয়ে দিতেই পারো। তুমি হয়তো বলতেই পারো যে না, আমি একেবারে কমপ্লিট ইকুয়ালিটিকে প্র্যাকটিস করবো, কমপ্লিট জাস্টিসকে এখানে প্র্যাকটিস করবো, কাজে যিনি অপরাধ করেছেন তার ওই ধরনের পদে এথিক্যালি থাকা উচিত নয়, তুমি সরিয়ে দিতেই পারো, বলতেই পারো। বাট আলটিমেট প্রতিষ্ঠিত যেটা হবে সেটা হচ্ছে যে এরপরে যাকে তুমি এই পদে বসাবে, যার নামটা হয়তো শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করবে, ধরো না তুমি এখন এরপর ডক্টর এপিজে আব্দুল কালামের নাম ঘোষণা করবে, যেটা অনেকে বলার চেষ্টা করে, ডক্টর এপিজে আব্দুল কালামকে ঘোষণা করা হোক, কারণ প্রকৃত শিক্ষক উনি। লাস্ট দিন পর্যন্ত যিনি যখন মারা যাচ্ছেন তখন তিনি ভাষণ দিতে গিয়ে মারা যাচ্ছেন, শিক্ষকদের ছাত্রদের অ্যাড্রেস করতে গিয়ে তিনি সেখানে মারা যাচ্ছেন, এবং তিনি বিয়ে শাদী করেননি, এত বড় একটা অবদান তার জীবনের আছে। আগামী দিনে এটাও প্রশ্ন উঠবে, আগামী দিনে ওনাকে নিয়েও এই প্রশ্নটা উঠবে যে ইনি কেমন মানুষ যে এত বড় পৃথিবীকে ধ্বংস করার মতো একটা অস্ত্র তৈরি করে গেছে। কতগুলো প্রশ্ন উঠবেই, এথিক্যালি প্রশ্নগুলো উঠবেই। কেন? তার কারণ আমরা যে জায়গা থেকে ভাবছি সেই জায়গা থেকে কোনো কিছু ঠিক, যে মানুষটাকেই তুমি ঠিক বলছো সেই মানুষটার মধ্যে বেঠিকও রয়েছে, যে মানুষটাকে তুমি সৎ বলছো তার মধ্যে অসৎ কিন্তু ভাবনাগুলো রয়েছে। তো স্বাভাবিকভাবেই কোনো একটা মানুষকে তুমি এই ধরনের কোনো একটা অভিযোগ দিয়ে বারে বারে তুমি তার সারা জীবনের যে অবদান সেটাকে যদি তুমি ডিক্লাইন করে দাও, সেটাকে যদি তুমি রিজেক্ট করো, তাহলে তোমাকে সবাইকে রিজেক্ট করতে হবে, তুমি কাউকে ওই পদে আইডিয়াল কাউকে দিতে পারবে না। মুশকিলটা হচ্ছে এই কারণে যে কোনো একজন ব্যক্তি তিনি এখন ইচ্ছে করে অভিযোগ, কিছু একটা দুর্ঘটনা ঘটাক বা কোনো একটা খারাপ কিছু করুক বা উনি অনিচ্ছাকৃত ভাবে করুক, তার জন্য তাকে যদি তুমি এখন পানিশমেন্টের মুখে ফেলো, এক তো কোনো মানুষ ওই পদে পজিশনে আসতে চাইবে না, তার অন্যতম কারণ সবাই জানে যে আমরা কেউ পারফেক্ট নই। আমি কেন ভাই, সাধারণ মানুষের মতো আছি, ছোটখাটো কোনো দুর্ঘটনা ঘটলো ভাই সরি বলে আমি বেরিয়ে আসতে পারবো, কিন্তু কালকে যদি আমি কোনো দুর্ঘটনা ঘটাই ওই পদে বসে আমাকে ক্ষমা করবে না কেউ, কারণ আমার পোস্ট পজিশনটা সবাই দেখছে, আমাকে ওয়াচ করছে সবাই। আজকে রাস্তায় ধাক্কা লাগলে আমি সরি বলে বেরিয়ে আসলাম, সেখানে কিন্তু সেটা মিটে গেল। কালকে যদি আমি রাষ্ট্রপতি হিসেবে হয়ে যদি আমি কাউকে ধাক্কা দিই, আমার জন্য কিন্তু পানিশমেন্টটা বাধ্যতামূলক থাকবে, আমি কি করবো তখন? তো কেউ ভয়ে ওই পোস্ট পজিশনে যেতে চাইবে না, এবং কেউ যদি যায়ও বারে বারে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো আসবে। আলটিমেটলি একটা এনার্জি পরিবেশ সেখানে এস্টাবলিশ হবে, সেই এনার্জিকে তুমি কন্ট্রোল করতে পারবে? তার অন্যতম কারণ হচ্ছে হিউম্যান নেচার পারফেক্ট নয়, ইমপারফেক্ট। কনজারভেটিভরা যেটা বলার চেষ্টা করে, এই কারণে আমি বলবো কনজারভেটিভ আইডিয়া থেকে, এই কারণে আমি বলবো যে এটা একেবারে ঠিক যে তুমি অভিযোগ করো কিন্তু তার মধ্যে লিমিটেশন থাকবে। তার মানে এই নয় যে তোমাকে যাকে তাকে অভিযোগ করার অনুমতি আনি দেবে। যদি এটা ভারতের সংবিধান করেছে, বুঝতেই পারছো ডক্টর বি আর আম্বেদকর সংবিধান তৈরি করার সময় এতটা তো বোকা ছিলেন না, অনেক সচেতন শিক্ষিত মানুষ ছিলেন, অনেক পড়াশোনা করেছেন। তো এই ভাবনা থেকেই এই জিনিসগুলো তিনি এস্টাবলিশ করে গেছেন যে তুমি অভিযোগ করো কিন্তু তার মধ্যে লিমিটেশন থাকা উচিত। তুমি তোমার রাইটস এনজয় করতে পারো ঠিক, কিন্তু তার মধ্যে একটা লিমিটেশন থাকা উচিত। এবার দিয়েছে, হ্যাঁ, তারপর তোমাকে বলেছে যে টার্মটা শেষ হোক তারপরে তুমি অভিযোগ নিয়ে আসো, এটা প্রসিডিং তখন হবে, কিন্তু এখন হবে না। এটা দরকার এই কারণে, তার কারণ এটা আমাদের যে সোভারেনিটি, আমাদের যে ইউনিটি, ইন্টিগ্রিটি,
এটাকে ধরে রাখা উচিত। তার কারণ আমরা প্রত্যেকেই নিজেদের ইন্ডিভিজুয়াল লেভেলে ভাবছি। আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে ভাবতে গিয়ে মুশকিলটা হয়ে যাবে যে আমাদের নিজেদের মধ্যে ইউনিটি থাকবে না, একটা ডিসঅর্ডার তৈরি হবে, প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু একটা শত্রুতাপূর্ণ রিলেশন স্টাবলিশ হবে। আলটিমেটলি সোসাইটির মধ্যে ডিসঅর্ডার স্টাবলিশ হবে, সোসাইটির মধ্যে ইউনিটি থাকবে না, ইন্টিগ্রিটি প্র্যাকটিস হবে না, এবং গোটা বিশ্বের মানুষ এইরকম ভাবে একটা স্টেট অফ নেচারে চলে যাবে, স্টেট অফ নেচারে চলে যাবে। এই কারণে আমরা হেগেলকে এখানে কোট করে বলতে পারি, হেগেল যেটা কোট করে বলেছিলেন যে এই কারণে আমাদের কি থাকা উচিত, এই কারণে আমাদের এটা থাকা উচিত। স্টেট অফ, যিনি ওই স্টেটের দায়িত্বে যিনি আছেন রাজা, ওই কারণে তিনি ওনাকে বলতে বাধ্য হলেন যে স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ। অর্থাৎ রাষ্ট্রে যিনি বসে আছেন, রাষ্ট্র বা রাষ্ট্রের যিনি প্রতিনিধি, তাকে ঈশ্বরের আসনে বসিয়ে দিলেন। এটা কিন্তু একটা সময়ে গিয়ে তোমার দরকার। তো এগুলো তোমরা কিন্তু এখানে আমাদেরকে বুঝতে হবে, যে স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, এগুলো আমাদেরকে বুঝতে হবে, এই ধরনের চর্চাগুলো আমাদেরকে করতে হবে। আদারওয়াইজ এটা পসিবল নয় যে একটা ভালো সমাজ ব্যবস্থা তৈরি করা সম্ভব নয় কখনো। বলো। এটা আমি লিঙ্ক করতে পারলাম না, কি বলবো, আমি লিঙ্ক করতে পারলাম না, পরে দেখব। তো এই হচ্ছে বিষয়। কি মনে হলো, ঠিক বললাম নাকি ভুল বললাম? হ্যাঁ স্যার, একদম। তোমার আর্গুমেন্ট কি এটাই? তোমার আর্গুমেন্ট কি হবে এটাতে পার্টিকুলারলি? স্যার আমি এটাই মানে আমি মাঝে মাঝে ভাবি যে কেন এরকম যারা বড় পদে আছে তাদেরকে সাজা দেওয়া যায় না, বাট আমি এটাও ভাবি যে ওটার সাথে তো একটা ফিয়ার আর অ্যাংজাইটি তাহলে কাজ করতেই থাকবে সবসময়। আবার যখন একটা প্রভিশন আছে যে তারা যখন পদের থেকে সরে গিয়ে তাদেরকে মানে পানিশ করা যাবে, তো দ্যাট ইজ ফাইন আই গেস। মানে এখানে ফর এনজয়িং ডেমোক্রেসি অর ফর মানে যেটুকুনি আমাদের রাইটস আছে ওগুলোকে যদি ওরকম এক্সারসাইজ করতে কিছু একটা কম্প্রোমাইজ করতে হবে, তো আই থিঙ্ক এটাই ওই কম্প্রোমাইজটা। এক্স্যাক্টলি, মানে আমাদের এটা আমাদের বুঝে দিতে হবে এক প্রকার, যে যে প্রদীপটা আমাদের আলো দিচ্ছে সেই প্রদীপের তলাটা কিন্তু অন্ধকার থাকে। এটা তোমাকে ধরে নিয়েই ডেমোক্রেটিক আইডিয়া গুলোকে এগোতে হবে, নইলে তুমি পারবে না ডেভেলপ করতে, তুমি আলোকিত করতে পারবে না। না তুমি আলো দেওয়ার নামে অন্ধকার এস্টাবলিশ করছে এটা যদি বলো, তাহলে আলোটাকে নিভিয়ে দিতে হবে, তাহলে সকলে অন্ধকারে ডুবে যাবে, সকলের জন্য তুমি অন্ধকার প্রতিষ্ঠিত করবে, এটা হবে না। তো আলো যখন তুমি দেবে তখন একটা দুটো জায়গা হয়তো থাকবে সেখানে, যেখানে হয়তো অন্ধকারটা থাকবে, তুমি সব জায়গায় আলো প্রতিষ্ঠিত ছড়িয়ে দিতে পারবে না, থাকবে এই জায়গাটা যেখানে অন্ধকার থাকবে। ঠিক আছে, তো এটা ধরে নিয়েই তোমাকে এগোতে হবে। এবার তুমি ওই অন্ধকারটাকে আটকানোর জন্য হয়তো তুমি অন্য ধরনের কোনো একটা আলো জ্বাললে, এটা হতে পারে, বাট সেটা ওই এইখানে পার্টিকুলার এই ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে যে ওনার টার্মটা শেষ হোক, তারপর তুমি প্রসিডিংসটা চালাও, দেখা যাক কি হয়, রেজাল্ট কি বেরিয়ে আসে, তা হতে পারে। এটা ঠিক, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন্স, আমার অ্যানালিসিস এটাই বলবে এটা হওয়া উচিত। ওটাই তো বললাম কেউ চাইবে না রাখতে, ওখানে কেউ চাইবে না রাখতে, তাই তো ঝিলিক? কি তোমার ভাবনা কি? হ্যাঁ স্যার, আমি মনে করি যে মানে যে যে বড় পদগুলো রয়েছে সেইগুলো জন্য রক্ষা কবচ থাকাটা দরকার। ঠিক আছে, তো মনে করি, কিন্তু লাস্ট বেলায় যেটা বললেন যে যেটা মনে হয় পরবর্তীকালে যে হেগেল যেটা বলেছিলেন যে স্টেট ইজ আ মার্চ অফ গড, বা পরবর্তীকালে রুশো যেটা ঈশ্বরের কণ্ঠস্বর মানুষের কণ্ঠস্বর, কিন্তু পরবর্তীকালে যে পজিটিভিজম, যে আমি একটা বলে মানে অগাস্ট কোম যেটাকে বলছেন যে আমি একটা বলে দিলাম হয়ে গেল, ওটা ঈশ্বরের পদচারণা বা মানুষের কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠস্বর, এটার পেছনে তো একটা যুক্তি বা লজিকের থাকার ব্যাপার আছে। তো যে কোনো কিছু আমি একটা বলে দিলাম, সেটা তো একটা তার পেছনে তো একটা সাইন্টিফিক লজিকেরও একটা ব্যাপার রয়েছে। তো এটা একটা পার্সপেক্টিভ। আর আরেকটা হচ্ছে যে যেটার আমরা মানে আলোচনা করছি যে না, অবশ্যই যেটা গভর্নরের প্রসঙ্গে এসেছে যে তার বিরুদ্ধে এরকম আনা যাবে কিনা, বা
যে কোনো কিছুই, মানে সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি হোক, রাষ্ট্রপতি হোক, যারা বড় বড় পদে রয়েছেন, সেটা আমাদের সংবিধানেই উল্লেখ করা রয়েছে যে তাদেরকে যেমন ভালো স্যালারি দিতে হবে, তাদের রক্ষা কবচ দিতে হবে। অবশ্যই এটা ইম্পর্টেন্ট। কেন? এগুলো সংবিধানকে মানে এরা যেহেতু বড় বড় পদে রয়েছে, আমাদের ডেমোক্রেসিকে সচ্ছলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অবশ্যই রক্ষা কবচ দরকার। এবং এটা তো বলেনি যে রাজ্যপাল থাকাকালীন অবস্থায় সেই 5 বছর বা 6 বছরের পিরিয়ডে সেই মানে সেই জিনিসটা করা যাবে না, কিন্তু পরবর্তীকালেও যে সারা মানে জীবনেও যে করা যাবে না, ব্যাপারটা তো সেটা নয়। এই পরবর্তীকালেও তো তার বিরুদ্ধে যা যা এগেনস্টে যা আসবে, তার বিরুদ্ধে তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে তার ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তো সুতরাং ঠিক আছে, মানে আমি এটা মনে করি এবং এটা সাপোর্ট করি। এই জায়গা কেন হচ্ছে না? হ্যাঁ, তো এই আর কি। সায়ন্তন, বোঝা গেছে আমার কিছু সংযোজন? হ্যাঁ স্যার, না না আমারও এটাই মনে হয়। এই আর কি, আমাদের এগুলো মাথায় রাখতে হবে, বুঝতে হবে। আর কারো কিছু বলার, নিজেদের সংযোজন কিছু আছে থাকলে বলতে পারো, সুন্দর করে শুনবো আমরা। এগুলো বুঝতেই পারছো যে এগুলো এখন আমাদের এগুলোর মধ্যে একটা ডিলেমা চলছে। এগুলোকেই অ্যাড্রেস, মানে এমন জায়গায় আমাদের রাজনীতিটা পৌঁছে গেছে, আমাদের হিউম্যান রাইটস পৌঁছে গেছে যে আমরা যিনি স্টেটের হেড বা রাজ্যের হেড, তার বিরুদ্ধেও এখন অভিযোগ করে হয়তো নিজেদের ইন্ডিভিজুয়াল লেভেলে রাইটসটাকে সিকিউর করতে চাইছি। তো এটা কতটা ইন্ডিভিজুয়ালিটি আমাদের আলটিমেটলি আমাদের ইউনিটিটাকে ধরে রাখতে হেল্প করবে বা ধ্বংস করবে না, তার সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তো এই আর কি, এগুলোর মধ্যে ডিলেমা চলছে, একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এখানে আমার একটা সংযোজন হচ্ছে যে মানে এই যে রাষ্ট্রের হেড বা একটা রাজ্যের হেড, যেমন চিফ জাস্টিস অব ইন্ডিয়া, তার বিরুদ্ধেও আনা হয়েছে। তারা যখন পদে আছে বা পদ থেকে চলে যাচ্ছে, তখনও তাদের একটা রক্ষা কবচ দেওয়া উচিত, যে তাদের বিরুদ্ধে হয়তো আনা গেল অভিযোগটা, কিন্তু সেটা যেমন মার্টিয়াল কোর্ট গুলোতে করা হয়, যে ওর ভেতরে কি হচ্ছে আমরা কিছু জানতে পারি না, সেই রকম ভাবে যদি কিছু মানে ব্যবস্থা করা হয়। কারণ হচ্ছে যখন একজন সুপ্রিম কোর্টের একদম চিফ জাস্টিস, তার বিরুদ্ধে আমরা একটা আনছি কি শ্লীলতাহানি, তাহলে তো মানে দেশের আর যে ডেমোক্রেসি তো ভাববে যে, মানে পাবলিক তো ভাববে যে উনি যদি করতে পারেন আমাদেরও করার রাইট আছে, তিনি চিফ জাস্টিস হয়ে যদি এটা করতে পারেন, তাহলে আমাদের এটা কিসের দোষ? এইরকম একটা মেন্টালিটি তো ম্যাক্সিমাম মানুষের ভেতর থাকে। তো সেখান থেকে আমি বলছি যে মানে এটা যদি কোনো গোপন ভাবে, সেটা আগেই হোক বা পরেই হোক, যদি ওটা করা হয় বিচারটা, আমার মনে হয় সেটা বেটার হয়, যেটা পাবলিকলি বাইরে আসবে না। কারণ ডেমোক্রেসিতে আমরা দেখতে পাই যে খারাপ জিনিসটা ওরা বেশি ক্যাচ করে। এবার এই যে শ্লীলতাহানির একটা জিনিস এলো, এটা কিন্তু মানে দীর্ঘদিন এর এফেক্টটা চলবে, আর এর যে রায়টা বা বিচারটা আসবে সেটা হয়তো 2 বছর কি 3 বছর পর আসবে, তখন আর পাবলিক অত সেই জিনিসটা দেখে না। কিন্তু এই যে জিনিসটা হলো, যে একটা অভিযোগ এসছে, এটা নিয়ে কিন্তু পাবলিক প্রচুর আর কি যে খায় আর কি, এই ব্যাপারটা এসে যায়। তো এই যে পদে থেকে যে জিনিসটা হচ্ছে, আমার মনে হয় এটা যদি ওই কোনো গোপন ভাবে জিনিসটাকে করা হয়, বিচারটাকে করা হয়, সেটা বেটার হবে। গোপন ভাবে তার কারণ হচ্ছে যদি সাধারণ মানুষ দেখে যে ওইরকম পদের কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যেটা বলা হচ্ছে আইনে সবাই সমান, তাহলে সাধারণ মানুষও বুঝতে পারবে যে ওই রকম পদের ব্যক্তিকেও যখন আইন ছেড়ে কথা বলছে, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা আরো হেনস্থা হবো যদি আমি এরকম কোনো অপরাধ। তাহলে পাবলিকলি করা উচিত আমার। কি বলছো বলো শুনি। হ্যাঁ স্যার, আমি আই এগ্রি উইথ দীপিকা দি। কারণ মানে তাহলে ডেমোক্রেসিটা কোথায় রইলো যদি সবকিছু কোর্ট মার্শালের পেতে হলো? তো ওটা তো একটা অথরিটেরিয়ান রিজিমের দিকে চলে যাচ্ছে। আর এক্স্যাক্টলি মানে যে আমি যদি দেখি যে একটা মানে এত বড় পদের মানুষকেও পরে একটা শাস্তি দেওয়া হচ্ছে, তার মানে কেউ পার পাবে না। আমার মনে হয় ওই এক্সাম্পলটা সেট করা বেটার। ঠিক, এটাও আমিও মনে করি এটা হওয়া উচিত। তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা তো টাকা খরচা করে সাধারণ মানুষ ল অ্যান্ড অর্ডার তৈরি করেছি, পুলিশ প্রশাসন রেখেছি, নিউট্রাল ইনভেস্টিগেশন এজেন্সিও রেখেছি। তো তাহলে তো এটা যদি না হয়, তাহলে তো তাদেরও মানে এক্সিস্টেন্স নিয়ে বা তাদের রোল নিয়েও তো একটা প্রশ্ন থেকে যাবে। তার মানে কি তারা যোগ্য নয় তারা এটাকে প্রপারলি ইনভেস্টিগেট করার ক্ষেত্রে, তাই না? জুম্পা বলো, কি বলছো? স্যার আমি বলতে চাইছি যে বর্তমান দিনে মানুষ এত শিক্ষিত হচ্ছে, এত পড়াশুনো করছে, তো এগুলো নিয়ে আগে কেন কোনো প্ল্যানিং করা হয়নি, বা আগে কেন কোনো আইন পাস করা হয়নি, বা
কেন এগুলো নিয়ে আগে ভাবা হয়নি? এটা তো একদম সত্যি কথা যে একজন উচ্চ পদে বসে থাকা কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে তো তার পাশে থাকা কোনো মানুষটাও সেটার সাহস পেয়ে যাবে যদি তার বিরুদ্ধে কোনো কিছু না হয়। বেশ, না না ভাই। আচ্ছা বলো ঝিলিক। আমি একটা আর্টিকেল পড়ছিলাম যেটা দেখাচ্ছিল যে অথরিটেরিয়ান মোনার্কিয়াল সমস্ত রকম কনসেপ্ট রয়েছে, কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্ট বা আমাদের ভারত ডেমোক্রেসিটাকে গ্রহণ করেছে, কিন্তু বর্তমানে প্রেজেন্ট কনটেক্সটে আমাদের ডেমোক্রেসিটা হচ্ছে পুরোপুরি আবছা। এখানটায় কোনটা ভালো কোনটা মানে খারাপ এটা বিচার করাটা এইভাবে সম্ভব হচ্ছে না, সুতরাং আমরা যেটাকে স্বচ্ছভাবে দেখছি সেটা অস্বচ্ছ। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে যেহেতু কোনো কিছু প্রমাণিত নয়, এবার প্রমাণ না হওয়ার ভিত্তিতে আমরা কাউকে জাজ করব সেটাও ঠিক নয়। এবার ব্যাপারটা হচ্ছে যে তার বিরুদ্ধে যখন কোনো কিছু আসছে সেটা প্রমাণ হয়ে তারপরে তার এগেনস্টে আমি একটা কোনো জাজমেন্ট দিলাম, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রেও হয়, সেটা অবশ্যই নিয়ে আসা উচিত। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল পার্টিগুলো যে কোনো লেভেলে গিয়ে যে কিছু করা সম্ভব, সেটা সাধারণ মানুষ থেকে হোক বা গভর্নর হোক বা রঞ্জন গোগোই হোক, কাউকেই ছেড়ে কোনো পলিটিক্যাল পার্টি কোনো কথা বলছে না। সে সন্দেশখালি নিয়েও ভায়োলেশন চলছে, সেখানেও বিরোধী পার্টির সমর্থন রয়েছে, আর এখানেও গভর্নরের বক্তব্য হচ্ছে যে এখানটায় বিরোধী কোনো পার্টিরা তার এগেনস্টে একটা আসছে। তো সুতরাং মানে দুটো পক্ষই হতে পারে, হয় সে ঠিকও হতে পারে, আবার এমনকি হতে পারে যে তাকে ফাঁসানোর জন্য, যেহেতু এখন গভর্নর সবকিছুতে এখন ইনভলভমেন্ট ওর বেশি হয়ে যাচ্ছে, সুতরাং তাকে সরানোর জন্য এটাও একটা স্টেপ হতে পারে। সুতরাং এখন ইন্ডিয়ান ডেমোক্রেসিটা একটা আবছা ডেমোক্রেসি, যেটা নিয়ে এখন বিভিন্ন জায়গায় রিসার্চ চলছে। যাই হোক, এই ধরনের প্রশ্নগুলো নিয়েই আমরা এখন এগিয়ে যাব। টুম্পা যেটা জানতে চাইলো সেটা হচ্ছে যে ভাবা হয়নি তা নয়, ভাবা অবশ্যই হয়েছে, কিন্তু কথাটা হচ্ছে যে এই স্টেটের এই মানে যিনি দায়িত্বে থাকবেন তাকে অবশ্যই সিকিউরিটি দেওয়া উচিত তার পদের, নইলে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। এটা ভেবেই এই ধরনের প্রভিশন নিয়ে আসা হয়েছে। তো এই আর কি। তো এই ভালো লাগলো এগুলো আজকে চর্চা করে। মাথায় রেখো এগুলোই এখন আলোচনায় আছে, হট টপিক এগুলো, আগামী দিনে এগুলো নিয়েই আলোচনা হবে। ইন্টারভিউ বোর্ডে এই ধরনেরই প্রশ্ন বিশেষ করে জিজ্ঞেস করবে তোমাদের, কনসেপ্টগুলো যদি প্রশ্ন করে। আর বিশেষভাবে আমাদের এখানে পিওয়াইকিউজ গুলো বা এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তো আমাদের পরীক্ষায় তো সরাসরি আসবে, সেই প্রসঙ্গে একটু ভালো করে। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। কিছুক্ষণের মধ্যে আমি ওই পুরনো আরো কিছু ব্যাকলগে দিয়ে দিচ্ছি। আর এরপর আগামীকাল থেকে আমাদের ফেমিনিজমটা শুরু হবে, যদি আমি সোশ্যালিজম না দিতে পারি তো ফেমিনিজমটা শুরু হয়ে যাবে। সোশ্যালিজমের যেহেতু খুব বেশি প্রশ্ন নেই, তো আমরা এখানে এগুলো কোনো একটা সময় হয়তো ফেমিনিজমের মাঝেই কোনো একটা ক্লাসে আমরা করে নেবো। বলো কুতুবুদ্দিন, বলো। স্যার আমি তো গতকাল ক্লাস করিনি, তো কি করিয়েছেন সেটা তো জানি না, যদি লিংক পাঠিয়ে দিন বা লিস্ট পাঠিয়ে দিন। লিংকটা দিয়ে দিচ্ছি আমি, ওটা একটা টেকনিক্যাল ইস্যু হচ্ছিল, হয়নি ওটা, আমি ওটা আপলোড হয়ে গেছে এখন, ওটা খালি জেনারেট করে তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আর কারো কিছু বলো। স্যার সোশিয়ালিজমে তো এরকম ভাগ ভাগ করে আছে, ফেবিয়ান সোশিয়ালিজম, অ্যানার্কিজম আছে, কিন্তু পিওয়াইকিউজ গুলো আরো অনেক আছে। ঠিক আছে, ওগুলো এখানে আপলোড করা হয়নি, তো আমি ওগুলো আরো অ্যাড করে দিয়ে একবারে নিতে চাইছি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল উইথ আইদার ফেমিনিজম অর পিওয়াইকিউজ অফ সোশ্যালিজম। বলো। আমি হোয়াই ভারত ম্যাটার্স বইটা পড়লাম, বইটা যদি মানে ভালো করে পড়া যায় তাহলে ইন্ডিয়ান ফরেন পলিসি বা আইআর এর যেগুলো রিসেন্ট এবং কারেন্ট বিষয়, যেহেতু 2024-এ লঞ্চ হয়েছে, প্লাস সেখানে মানে সমস্ত রকম মানে যেগুলো আমরা অনেক কিছুই মানে এগ্রিমেন্ট হয়েছে বা ফুল ফর্ম গুলো পুরোপুরি এত সুন্দরভাবে দেয়া রয়েছে, তো ওটা খুব ভালো লাগলো। তাই না? হ্যাঁ, কিনতে হবে, পড়তে হবে। হোয়াই ভারত ম্যাটার্স পড়বে এগুলো, কারণ এই বইগুলো এই ফরেন মিনিস্টারদের সিকোয়েন্সটা পরীক্ষায় জানতে চায়, তাদের লেখা বইগুলোর নাম পরীক্ষায় জানতে চায়। ইন্ডিয়ান ওয়ে বইটা কার লেখা? ইন্ডিয়ান ওয়ে বইটার থেকে আমার
ওয়াই ভারত ম্যাটার্সটা বেশি মানে ইম্পর্টেন্ট মনে হচ্ছে পরীক্ষার পার্সপেক্টিভ থেকেও, প্লাস ফরেন পলিসির ক্ষেত্রে মানে কি হয়েছে বা কি হচ্ছে এটা জানার ক্ষেত্রে খুবই ভালো লাগলো আমার পড়ে। প্লাস ওটার সাথে আবার আমাদের যে এপিক গুলো রয়েছে মহাভারত আর রামায়ণা, এই দুটো কনসেপ্টকে মানে ইয়ে করেছে, মানে লিংক করেছে বইটাতে। খুব ভালো। তো উনি তো বুঝতেই পারছেন যে ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন, ইন্টারন্যাশনাল রিলেশনস এর স্টুডেন্ট ছিলেন, একাডেমিশিয়ানও তিনি বেশ ভালো বলা যেতে পারে এক প্রকার, মানে এই পার্টিকুলার দিক থেকে। তো স্বাভাবিকভাবে তার আর্গুমেন্ট অনেক স্ট্রং হবে, সেটা স্বাভাবিক বিষয়। ভালো, পড়ো, কাজে লাগবে এগুলো, পরে আগামী দিনে রিসার্চ করার ক্ষেত্রে ভীষণভাবে কাজে আসবে, কন্টেম্পোরারি পলিটিক্সটাকে বুঝতে কাজে আসবে, এবং যত জানবে ততই ভালো। ঠিক আছে, চলো থাক আজকে এতটুকুই, দেখা হবে আবার আগামীকাল। ওকে, গুড নাইট।